কেউ কিছু বলেছো? অনেকটা পোর্শন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এখনো সৌরভ অনেক সময় আছে। চাপের কিছু নেই, এখনো অনেক সময় আছে। হুম। তাহলে দেখো, নাইট্রোজেন চক্র আমি সাজেশন দিয়ে দেবো, কিন্তু সেই সাজেশন অনুযায়ী বেশি করতে যেও না, ভরসা করতে যেও না, আমিও বলছি। কারণ পরে পস্তাতে হবে। সুতরাং বেসিক জিনিসগুলো পড়ে যাও না, এগুলো তোমরা গ্রাজুয়েশনে পড়েছো, মাস্টার্সে পড়েছো। চাপের কিছু নেই, সহজ থেকে সহজতর কোশ্চেন হবে, কারণ 16 সালের যে ক্যান্ডিডেট আছে তাদেরকে নিতে হবে। ইকোনমিক জিওগ্রাফির কি ক্লাস তো বলে, ইকোনমিকের জিওগ্রাফির যে ক্লাসগুলো হচ্ছে গিয়ে দেখবে, রেকর্ডিং আছে কিছু, হয়তো আমি আরেকবার লিঙ্ক গুলো সব পাঠিয়ে দেবো। ওই তত্ত্বগুলো আছে। আর যদি সম্পদের শ্রেণীভাগ যদি করানো যায়, দেখি আমি এই মাসটা তো, অগাস্ট মাসটা ভাবছি তোমাদের প্র্যাকটিক্যালটাতে বেশি করে জোর দেবো, কারণ প্র্যাকটিক্যালটা অনেকের অনেকের দুর্বলতা আছে। সুতরাং প্র্যাকটিক্যালটা আগে জোর দিতে হবে, নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে। ঠিক আছে, আমি শুরু করছি, ঠিক আছে। নাইট্রোজেন চক্র দেখো, নাইট্রোজেন চক্র হচ্ছে গিয়ে, আমরা জানি যে নাইট্রোজেন চক্র একটা হচ্ছে গ্যাসীয় চক্র। আমরা জানি যে সাইকেল গুলোকে আমরা দুটো ভাগে ভাগ করি, কি একটা হচ্ছে গ্যাসীয় চক্র, আর একটা হচ্ছে কি কি গ্যাসীয় চক্র, আরেকটা হচ্ছে কি তোমার, এগুলো পড়বো অবক্ষেপ চক্র। দেখো, সেডিমেন্টারি সাইকেল বলা হয় অবক্ষেপ চক্র। গ্যাসীয় চক্র মানে যে ফেজগুলোর গ্যাসীয় দশা আছে, যেমন ধরো ও, আমাদের কার্বন ডাইঅক্সাইড, তারপরে হচ্ছে গিয়ে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। আর অবক্ষেপ চক্র বলতে সালফার আর ফসফরাস, এদের মধ্যে মনে রাখবে সালফার এবং হচ্ছে গিয়ে ফসফরাস। এখন এই যে ফসফরাস চক্র, এটা পরীক্ষাতে আসে। ফসফরাস, এই যে ফসফরাস চক্রের কোনো কিন্তু বায়বীয় কোনো ফেজ নেই, ঠিক আছে, কোনো গ্যাসিয়াস ফেজ নেই, ঠিক আছে। সালফারের কিছুটা হলেও আছে, কিন্তু ফসফরাসের তোমার একদমই কিন্তু নেই। তাহলে মনে রাখবে, এটা কিন্তু পরীক্ষাতে আসে, কোন চক্রটির অবক্ষেপ বা গ্যাসীয় চক্র নেই, তখন বলবে ফসফরাস চক্র। আর এগুলো হচ্ছে গ্যাসিয়াস সাইকেল, গ্যাসিয়াস যে চক্র আছে সেই চক্র। এখন আগের গুলো বলছি না, কারণ আগের গুলো আবার রিডিং পড়ে নেবে। নাইট্রোজেন চক্রটা থেকে যদি কোশ্চেন একটু ধরো একটু জটিল করার চেষ্টা করো, অনেক সময় দিয়ে দিতে পারে নাইট্রোজেন চক্র থেকে। তাই নাইট্রোজেন চক্রের যে স্টেজ গুলো, সেগুলো জানা খুবই কিন্তু প্রয়োজন, ঠিক আছে। এখন নাইট্রোজেন চক্রকে আমরা আলোচনা করতে পারি দুটো ভাগে, জানো তো, একটা হচ্ছে সিম্বায়োটিক, একটা নন সিম্বায়োটিক। তাহলে নাইট্রোজেন চক্রকে আমরা আলোচনা করতে পারি একটা সিম্বায়োটিক, একটা হচ্ছে নন সিম্বায়োটিক। আমরা বেশিরভাগ ক্ষেত্রে যেটা পড়ি সেটা হচ্ছে সিম্বায়োটিক, আর নন সিম্বায়োটিকটা আমরা সেভাবে পড়ি না। দেখো, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকমের পর্যায়গুলো দেওয়া আছে, এটা আগে একটা পরে দেওয়া আছে। কারণ ওনারা কোন কোন বেসে ওনারা সেই চক্রটাকে এক্সপ্লেনেশন করছেন, সেটার উপর বেস করা হয়। একটা সিম্বায়োটিক থাকে, নন সিম্বায়োটিক থাকে, দুটোর চক্রের কিছু তোমার ফেজ গুলো আগে পরে হতে পারে, ঠিক আছে। সুতরাং আমরা পড়বো সিম্বায়োটিক, নন সিম্বায়োটিকটা আমাদের সেইভাবে না পড়লেও চলবে, সিম্বায়োটিকটা পড়লে হবে। এটা সব বই, ভূগোলের বেশিরভাগ ক্ষেত্রে যে সিম্বায়োটিক, সেই সিম্বায়োটিককে আমরা ফলো করি। সিম্বায়োটিক মানে হচ্ছে কি, সিম্বগোত্রীয় উদ্ভিদ। এখন ধরো বাতাসে তো প্রচুর পরিমাণ নাইট্রোজেন আছে, সেই নাইট্রোজেন ডাইরেক্টলি কিন্তু আমরা অ্যাবজর্ব করতে পারি না, বা উদ্ভিদও ডাইরেক্ট অ্যাবজর্ব করতে পারে না। বুঝতে পারছো তো, বায়ুতে কত 78%, কত আছে, 78% নাইট্রোজেন আছে। এই নাইট্রোজেন বায়ুতে থাকলেও কিন্তু এই অ্যাবজর্ব করতে পারে না, ঠিক আছে। এখন এই যে অ্যাবজর্ব, এবং খাদ্য শৃঙ্খলের যে সমস্ত প্রাণী আছে বা জীবরা আছে, তারা কি নাইট্রোজেন পাবে কিভাবে, সেটা টোটালি ডিপেন্ড করছে হচ্ছে কি তোমার উদ্ভিদের উপর, উদ্ভিদ কিভাবে শোষণ করছে। আর এখানে মনে রাখবে, এটাও হচ্ছে কি এক ধরনের যে তোমার হচ্ছে কি, যেটা বায়োজিও কেমিক্যাল সাইকেল যেটাকে বলা হয়। এর মাধ্যমে কি হয়, এর মাধ্যমে আমাদের বিভিন্ন উপাদান, বিভিন্ন তোমার হচ্ছে গিয়ে খনিজ মিনারেলস গুলো পরিবেশ থেকে জীবদেহ, এবং জীবদেহ থেকে পরিবেশে অনবরত চক্রাকারে কিন্তু ঘুরে চলেছে। এখন আমরা যে সিম্বায়োটিকের যে কথা বলছি, যে নাইট্রোজেন যুক্তের যে সিম্বায়োটিক, এখানে মনে রাখবে, এখানে আমরা ধরেই নিচ্ছি কিছু সিম্ব জাতীয় কিছু উদ্ভিদ থাকবে। সিম্ব জাতীয় উদ্ভিদ মানে, সিম্ব জাতীয় উদ্ভিদ আমরা কোনগুলোকে বলি, যেমন কিছু মিথজীবী যে সমস্ত উদ্ভিদ গুলো আছে, সেই উদ্ভিদগুলো। মিথজীবী উদ্ভিদ কি কি থাকবে না, মিথজীবী উদ্ভিদ থাকবে তোমার, এগুলো দেখবে কিন্তু পরীক্ষাতে কিন্তু আসবে, এগুলো কিন্তু এই পর্যায়গুলো যখন আমি আলোচনা করছি তখন বলবো। যেমন মিথজীবী, যেমন ব্যাকটেরিয়া থাকবে, যে রাইজোবিয়াম থাকবে, ঠিক আছে। কারণ আমি কি বললাম, যে উদ্ভিদ ডাইরেক্টলি তোমার হচ্ছে গিয়ে নাইট্রোজেন অ্যাবজর্ব করতে পারে না, ঠিক আছে। এখন ব্যাপার হচ্ছে গিয়ে, তাহলে সিম্বায়োটিকে যদি আমি ফেজগুলো দেখো পরপর লিখি, তাহলে আমার কি হবে, প্রথমেই হবে নাইট্রিফিকেশন। দেখো, নাইট্রিফিকেশন, যেখানে নাইট্রোজেনকে ফিক্স করা হয়, নাইট্রিফিকেশন। মনে রাখবে, পর্যায়গুলো পর্ব খুবই সহজ। আমি একবারে বেসিক থেকে, মানে তোমার বেসিক জায়গাটা থেকে আলোচনা করার চেষ্টা করছি। তারপর আছে অ্যামোনিফিকেশন বা অ্যামোনিফিকেশন। 3 নম্বরে আছে কি তোমার
নাইট্রিফিকেশন, প্রত্যেকটা ফেজে কিছু ব্যাকটেরিয়ার কিন্তু হাত থাকবে। নাইট্রিফিকেশন, সেগুলো মনে রাখতে হবে। 4 নাম্বার হচ্ছে ডিনাইট্রিফিকেশন। ডিনাইট্রিফিকেশন, হয়েছে? এখন এই যে 4টে পর্যায়, আর নন সিম্বায়োটিকে কি হয়? দেখো, নন সিম্বায়োটিকে যদি আমরা এইভাবে লিখি, নাইট্রিফিকেশন, আমি এই শুধু ফেজটা লিখে দিচ্ছি, নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন, তারপরে হয় নাইট্রোজেনের আত্তীকরণ, অ্যাসিমিলেশন যেটা বলা হয়, নাইট্রোজেনের আত্তীকরণ, আত্তীকরণ। 3 হয় হচ্ছে গিয়ে, এর 3 হয় নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন। 4 হয় অ্যামোনিফিকেশন, অ্যামোনিফিকেশন। এবং 5 হয় ডিনাইট্রিফিকেশন, ঠিক আছে? এটা হচ্ছে নন সিম্বায়োটিক যে সমস্ত। এখন এটা আমাদের আলোচনা সাপেক্ষ নয়, ব্যাপার হচ্ছে কি এটার থেকে কোশ্চেন আসবে দিলে। তাহলে দেখো, নাইট্রিফিকেশন মানে হচ্ছে গিয়ে আমাদের, যদি আমাদের এটা অ্যাটমসফিয়ার হয়, আমাদের যদি এটা সয়েল হয়, তাহলে নাইট্রিফিকেশন আমরা কি বললাম, যে নাইট্রোজেন কিন্তু ডাইরেক্টলি উদ্ভিদ কিন্তু পাবে না। ঠিক আছে, ডাইরেক্ট উদ্ভিদ কিন্তু পাবে না। উদ্ভিদের মূলে কিছু হচ্ছে কি তোমার ব্যাকটেরিয়া থাকতে হবে। সেই ব্যাকটেরিয়া গুলো কি করবে, আমরা সেই নাইট্রোজেনটাকে তারা অ্যাবজর্ব করবে। এবার নাইট্রোজেনটাকে তারা অ্যাবজর্ব করতে পারেন, তারা নাইট্রেট ফর্মে কিন্তু তারা কিন্তু অ্যাবজর্ব করে সেই ব্যাকটেরিয়া গুলো, বা হচ্ছে গিয়ে তোমার যে ব্যাকটেরিয়া গুলো আছে বা কিছু অ্যালগি আছে। তাহলে নাইট্রিফিকেশন, দেখো নাইট্রিফিকেশনকে, এই যে নাইট্রিফিকেশন আছে, এই নাইট্রিফিকেশনকে সাহায্য করে 3 ধরনের ব্যাকটেরিয়া আমরা বলতে পারি। একটা হচ্ছে মিথজীবী, মনে রাখবে, মিথজীবী কিছু ব্যাকটেরিয়া থাকবে, উদাহরণগুলো মনে রাখবে, যেমন হচ্ছে রাইজোবিয়াম। কি বললাম দেখো, রাইবোজিয়াম, ঠিক আছে? তারপরে হচ্ছে কি এরা কি করে, এরা হচ্ছে কি সরাসরি হচ্ছে কি তোমার নাইট্রোজেনটাকে, বায়ুর যে নাইট্রোজেন আছে সেই নাইট্রোজেনটাকে নাইট্রেটে রূপান্তরিত করে কাকে দেয়, উদ্ভিদকে দেয়। এবারে কিছু মুক্ত ব্যাকটেরিয়া আছে। মুক্ত ব্যাকটেরিয়া, এদিকে বলা হয় ফ্রি লিভিং ব্যাকটেরিয়া, যেগুলো মৃত্তিকার মধ্যেই থাকে, মুক্ত ব্যাকটেরিয়া, কিন্তু এদের ভূমিকা খুবই কম। মুক্ত ব্যাকটেরিয়ার মধ্যে কি আছে, যেমন অ্যাজেটোব্যাক্টর আছে, ঠিক আছে? অ্যাজেটোব্যাক্টর, এগুলো মনে রাখবে উদাহরণগুলো কিন্তু, অ্যাজোটোব্যাক্টর, অ্যাজোটোব্যাক্টর, ঠিক আছে? তারপরে ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম, এরা উদ্ভিদের মূলে অর্বুদে থাকে, বিভিন্ন শিম্ব গোত্রে, যেমন ধরো ছোলা, সয়াবিন, মটরশুঁটি, এই সমস্ত গাছের অর্বুদে থাকে, ঠিক আছে? অর্বুদে কেন থাকে না, এরাও সাহায্য পায়, এরা উদ্ভিদের থেকে বিভিন্ন পরিপোষক বা পুষ্টি এরা সংগ্রহ করে, এবং বিনিময়ে এরা উদ্ভিদকে কি দেয়, ওই যে নাইট্রেট যেটা দেয়, উদ্ভিদ নাইট্রেট হিসেবে কিন্তু গ্রহণ করে, ঠিক আছে? তাহলে মুক্ত ব্যাকটেরিয়া কি আছে, আমি শর্টে লিখেছিলাম, মুক্ত ব্যাকটেরিয়া হচ্ছে অ্যাজোটোব্যাক্টর, ক্লস্ট্রিডিয়াম। আর মিথজীবী কি আছে, মিথজীবী হচ্ছে গিয়ে রাইবোজিয়াম, ঠিক আছে? এরা অর্বুদে থাকে, এই সমস্ত ব্যাকটেরিয়া গুলো অর্বুদে থাকে। এর সাথে হচ্ছে কিছু নীল অ্যালগি থাকে, নীল অ্যালগি থাকে, যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি নস্টক, দেখবে এই নামটা বারবার আসবে, নস্টক, নস্টক বলে একটা ব্যাকটেরিয়া আছে। এবার ক্যালোথ্রিক্স বলে একটা আছে, ক্যালোথ্রিক্স, ক্যালোথ্রিক্স, ক্যালোথ্রিক্স। এই ধরনের ব্যাকটেরিয়া গুলো নাইট্রোজেন যে ফিক্সেশন করছে, নাইট্রোজেনটাকে ফিক্স করছে, কিসে রূপান্তর করছে না, এরা নাইট্রেটে রূপান্তরিত করছে, কি বাংলাতে লিখছে নাইট্রেটে রূপান্তরিত করছে। এই নাইট্রেটে যেই রূপান্তরিত হলো, আমি একবার সহজ বলছি, এর মধ্যেও কিন্তু আরো বিশেষ প্রসেস আছে, সেই প্রসেস আমি আর যাচ্ছি না। তোমরা শুধু জেনে রাখো যে নাইট্রিফিকেশন যে প্রসেসটা, সেই প্রসেসটা 3 ধরনের ব্যাকটেরিয়া দ্বারা হতে পারে। একটা মিথজীবী ব্যাকটেরিয়া, একটা মুক্ত ব্যাকটেরিয়া, একটা হচ্ছে কি তোমার যে নীল অ্যালগি আছে বা নীল সবুজ অ্যালগি আছে, সেই নীল সবুজ অ্যালগি দ্বারা হতে পারে। এই ব্যাকটেরিয়াগুলোর নাম মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু এগুলো আসতে পারে, ঠিক আছে? যে এই ব্যাকটেরিয়াগুলো কি করে অ্যাকচুয়ালি, এই ব্যাকটেরিয়াগুলো অ্যাকচুয়ালি বাতাসের যে নাইট্রোজেনটা ছিল, সেই নাইট্রোজেনটা নাইট্রেটে রূপান্তর, কিসে রূপান্তর করছে, নাইট্রেটে রূপান্তরণ করছে। সেই নাইট্রেট উদ্ভিদ তখন গ্রহণ করছে, মাটির মধ্যে নাইট্রেট থাকছে, সেই নাইট্রেট উদ্ভিদ মিনারেলস হিসাবে উদ্ভিদ গ্রহণ করছে। তাহলে এটা গেল প্রথম পর্যায়ে, নাইট্রিফিকেশন বা ফিক্সেশন অফ নাইট্রোজেন, তারপর নাইট্রোজেনটাকে ফিক্সড করছে। তাহলে এই এই 3টে
খুবই গুরুত্বপূর্ণ। পরেরটা দেখো, পরেরটা আছে অ্যামিনিফিকেশন। ঠিক আছে, পরেরটা আছে অ্যামিনিফিকেশন। এখন অ্যামিনিফিকেশন কি? নর্মালি অ্যামিনিফিকেশন হচ্ছে কি তোমার মানে এই যে তোমার যে অ্যাকচুয়ালি আমাদের ধরো উদ্ভিদের দেহে এই যে নাইট্রোজেনটা ঢুকে গেল, তাহলে উদ্ভিদের শরীর যেই উদ্ভিদ সেটাকে অ্যাবজর্ব করলো বা উদ্ভিদ খাদ্য হিসাবে নিল, ঠিক আছে, এই যে তোমার যে পদার্থটা সেটা উদ্ভিদের দেহে সঞ্চিত হলো। এখন একে কে খাবে? হয়তো তৃণভোজী যে সমস্ত জীব আছে তারা তাকে ভক্ষণ করবে উদ্ভিদকে। এবং তৃণভোজী আমি এখানে লিখছি তৃণভোজী বা হার্বিভোর যারা আছে তৃণভোজী ভক্ষণ করলো। এখন এই তৃণভোজী রেচন পদার্থ ত্যাগ করবে, তাই তো? রেচন পদার্থ ত্যাগ করবে, রেচন পদার্থ ত্যাগ করবে। উদ্ভিদও রেচন পদার্থ ত্যাগ করতে পারে। উদ্ভিদ কি হিসাবে রেচন পদার্থ ত্যাগ করে? না, উদ্ভিদ রেচন পদার্থ যেটা ত্যাগ করছে সেটা হচ্ছে কি তোমার পাতা যেগুলো ঝরিয়ে দিচ্ছে, যে সমস্ত কাণ্ড নষ্ট হয়েছে সেগুলোকে ঝরিয়ে দিচ্ছে, এবং সেগুলোর মধ্যে কি আছে? সেগুলোর মধ্যে ইউরিয়া আছে। রেচন পদার্থ মানে কি? রেচন পদার্থ হচ্ছে ইউরিয়া, অ্যাকচুয়ালি ইউরিয়া। এখন এই ইউরিয়ার মধ্যে কি থাকে? আমরা দেখবে যারা চাষিবাসি হয় তারা দেখবে ইউরিয়া সার ছড়ায়। ইউরিয়ার মধ্যে কি থাকে? ইউরিয়ার মধ্যে নাইট্রোজেন থাকে। কিন্তু এই ইউরিয়ার মধ্যে, ঠিক আছে, ইউরিয়ার মধ্যে যে নাইট্রোজেনটি থাকে সেটি হচ্ছে কি তোমার অ্যামোনিয়া হিসেবে থাকে। অ্যামোনিয়া কি হিসেবে থাকে? অ্যামোনিয়া, মনে রাখবে, অ্যামোনিয়া, অ্যামোনিয়া হিসেবে থাকে। ব্যাপারটা বোঝো কি হচ্ছে? ধরো তৃণভোজী যে সমস্ত প্রাণীরা আছে তারা উদ্ভিদকে ভক্ষণ করছে, উদ্ভিদকে ভক্ষণ ভক্ষণ করার পর রেচন পদার্থ ত্যাগ করছে। এবার উদ্ভিদও রেচন পদার্থ ত্যাগ করতে পারে। সেই রেচন পদার্থের মধ্যে ইউরিয়া আছে, এবং এই ইউরিয়ার মধ্যে কি আছে? অ্যামোনিয়া আছে। সুতরাং ইউরিয়ার মধ্য থেকে যে অ্যামোনিয়াটাকে বের করতে হবে, কে বের করবে? না, এখানেও কিছু ব্যাকটেরিয়া আছে। তাহলে দেখো প্রসেসটা আর কিছুই না, এটা ভুলে যাও। যে রেচন পদার্থটা যে ইউরিয়া আছে, ইউরিয়ার মধ্যে আমার অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়াকে আমাকে বের করতে হবে। ঠিক আছে, অ্যামোনিয়াকে বের করে কি তো আলাদা ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলোর নাম হচ্ছে কি, যেমন সেটা হচ্ছে প্রোটিয়াস বলে একজন থাকে, প্রোটিয়াস বলে একটা ব্যাকটেরিয়া আছে। কি আছে? প্রোটিয়াস। আমি এখানে লিখছি প্রোটিয়াস। এই নোটটা আমি পরে পাঠিয়ে দেবো ক্লাস শেষে, ঠিক আছে? প্রোটিয়াস বলে একটা ব্যাকটেরিয়া আছে, এর সাথে যেমন ব্যাসিলাস মাইকোডি বলে আরেকটা ব্যাকটেরিয়া আছে। এরা কি করছে? এই যে প্রোটিয়াস বা হচ্ছে কি তোমার ব্যাসিলাস মাইকোডিয়া, এরা কি করছে? এরা ইউরিয়া থেকে অ্যামোনিয়া তৈরি করছে। এই ইউরিয়া থেকে অ্যামোনিয়া যেটা তৈরি করছে সেটাকে বলছে অ্যামিনিফিকেশন বা অ্যামোনিফিকেশন। বলছে অ্যামোনিফিকেশন, মানে অ্যামোনিয়া তৈরি করছে। হয়েছে? তাহলে দেখো এখানে কিছু ব্যাকটেরিয়া একে হেল্প করছে, সেইগুলো মনে রাখতে হবে। প্রোটিয়াস সব থেকে বেশি তোমার হেল্প করে একে, প্রোটিয়াস। আর বেশি তোমার হচ্ছে বেসিলাস মাইকোডিয়া বলে একটা আছে। এখন এই যে অ্যামোনিয়া, এ তো মাটির মধ্যেই পড়বে, তো আকাশে চলে যাবে না। এই যে অ্যামোনিয়া আছে, এই অ্যামোনিয়া থেকে আবার কি নাইট্রেট তৈরি হবে। নাইট্রেট তৈরি হয়ে আবার ফিরে সে মাটিতে আসবে। ঠিক আছে, তাহলে দেখো এই অ্যামোনিয়া থেকে যখন নাইট্রেট আবার তৈরি হবে, কি তৈরি হবে? নাইট্রেট। তখনও কিন্তু কিছু আমার কি লাগবে? তখনও কিছু আমার ব্যাকটেরিয়া লাগবে। সেই ব্যাকটেরিয়াগুলোর নাম কি? না, সেই ব্যাকটেরিয়াগুলোর হচ্ছে গিয়ে তোমার নাইট্রোসোমানাস। নাইট্রো দিয়ে শুরু, দেখবে নাইট্রোসোমানাস। ঠিক আছে, সে ব্যাকটেরিয়া কি? নাইট্রোসোমানাস হচ্ছে গিয়ে প্রধান ব্যাকটেরিয়া। সেই ব্যাকটেরিয়া কি করছে? অ্যামোনিয়া থেকে নাইট্রেট তৈরি করছে, মনে রাখবে। তাহলে কি এর নাম বললাম? নাইট্রোসোমানাস। নাইট্রোসোমানাস আমি বলে দেবো একবার সংক্ষেপে, সোমানাস। এই নাইট্রোসোমানাস কি করছে? এই যে আমার অ্যামোনিয়া, মানে ইউরিয়া থেকে যে অ্যামোনিয়া হলো তখন এক ধরনের ব্যাকটেরিয়া ছিল, এই অ্যামোনিয়া থেকে আবার নাইট্রেট হিসেবে যখন মাটিতে আবার আসছে, তখন কি নাইট্রোসোমানাস কি করছে? এই প্রসেসটাকে বলছে নাইট্রিফিকেশন। যে প্রসেসের মাধ্যমে অ্যামোনিয়া আবার নাইট্রেটে ফিরে আসছে, সেই প্রসেসটা বলছে কি? নাইট্রিফিকেশন। মানে নাইট্রেট যোগ হচ্ছে মাটিতে। হয়েছে? প্রথমটা নয় কিন্তু, প্রথমটা হচ্ছে নাইট্রোজেন যে ফিক্সেশন, সেটাকে বলা হয়। ঠিক আছে, তাহলে এই প্রসেসটা হচ্ছে গিয়ে তোমার নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনকে কে ইয়ে করছে? নাইট্রোসোমানাস, যে সমস্ত ব্যাকটেরিয়া আছে সেই ব্যাকটেরিয়া। তাহলে মাটিতে নাইট্রেট এসে জমা হলো। হয়েছে? এই নাইট্রেট কি হচ্ছে? এই নাইট্রেট পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কিন্তু পর্যায়ে আছে। আমি কিন্তু সেই ক্যালকুলেশনে যাচ্ছি না, সেটা করলে শুধু নাইট্রোজেন সাইকেল নিয়ে তোমার এক একটা আধ ঘন্টার বেশি হয়ে যাবে, 40 মিনিট হয়ে যাবে। শুধুমাত্র জেনে রাখো, এই বিষয়গুলি পরীক্ষাতে হবে। এই নাইট্রেট থেকে বিভিন্ন ডি নাইট্রিফাইং যে সমস্ত ব্যাকটেরিয়া আছে, ডি নাইট্রিফাইং
নাইট্রিফাইং নাইট্রিফাইং যে সমস্ত ব্যাকটেরিয়া আছে, সেই ব্যাকটেরিয়াগুলো কি করছে, এই নাইট্রেট থেকে মুক্ত অক্সিজেন নয়, মুক্ত নাইট্রোজেন সৃষ্টি করছে। সেই নাইট্রোজেন কি হচ্ছে, বায়ুমণ্ডলে সরাসরি চলে যাচ্ছে। তার মানে সাইকেলটা পূর্ণ হচ্ছে। সাইকেলটা পূর্ণ হচ্ছে কিসের দ্বারা? ডিনাইট্রিফিকেশন যে প্রসেস, সেই প্রসেসের দ্বারা। এখন নাইট্রিফিকেশনকেও আবার কিছু ব্যাকটেরিয়া সাহায্য করে। কি সাহায্য করে? যেমন থায়োবেসিলাস। কি? থায়োবেসিলাস। থায়োবেসিলাস। তার সাথে কি আছে? তার সাথে মাইক্রোকক্কাস। মাইক্রোকক্কাস। মাইক্রো কয়াকার দন্তস মাইক্রো। এগুলো আমি নোটসে পেয়ে যাবে, অসুবিধার কিছু নেই। তাহলে দেখো প্রসেসটা হচ্ছে কি, আমার যদি দেখি এন্টায়ার প্রসেসটা, তাহলে এন্টায়ার প্রসেসটা আর কিছু নেই। যদি আমরা সংক্ষেপে লিখি, সংক্ষেপে লিখলে দাঁড়াবে এই যে প্রথমে হবে নাইট্রিফিকেশন। আমি তীর চিহ্ন দেখে যাচ্ছি। নাইট্রিফিকেশন। নাইট্রিফিকেশনের কি হবে? অ্যামোনিফিকেশন। অ্যামোনিফিকেশনে কি হচ্ছে, এখানে ব্র্যাকেটে লিখতে পারো যে এখানে ইউরিয়া থেকে কি হচ্ছে, অ্যামোনিয়া। ইউরিয়া থেকে অ্যামোনিয়া। অ্যামোনিয়া হচ্ছে তো, এটা হচ্ছে অ্যামিনিফিকেশন। এইবারে এই যে অ্যামোনিয়াটা, আমি অ্যারো চিহ্নটা দেখিয়ে দিলাম, এই অ্যামোনিয়া কিসে পরিণত হচ্ছে? এই অ্যামোনিয়া আবার নাইট্রেটে পরিণত হচ্ছে। কিসে? নাইট্রেটে। আমি অ্যারো চিহ্ন দিয়ে নিচেই লিখছি, নাইট্রেটে পরিণত হচ্ছে। নাইট্রেটে। এইটাকে যখন বলছে নাইট্রিফিকেশন, নাইট্রিফিকেশন হয়েছে। এখন যখন তোমার নাইট্রেটে আবার পরিণত হলো, নাইট্রেটে পরিণত হলো, এই নাইট্রেট কি হবে? এই নাইট্রেট আবার মুক্ত বাতাসে ডিনাইট্রিফাইং যে প্রসেস, কি? ডিনাইট্রিফিকেশন। এই প্রসেসের দ্বারা কি হবে, আবার নাইট্রোজেন বা নাইট্রোজেনে পরিণত হবে। তাহলে এটা হচ্ছে এন্টায়ার প্রসেস। এটাকে নাইট্রোজেন ফিক্সেশন বলা হচ্ছে। অ্যামিনিফিকেশন কি? এখানে ইউরিয়া অ্যামোনিয়াতে পরিণত হচ্ছে, অ্যামোনিয়া আবার নাইট্রেটে পরিণত হচ্ছে, আবার নাইট্রেট নাইট্রোজেনে পরিণত হচ্ছে এবং বায়ুমণ্ডলে মিশে যাচ্ছে। এইটা হচ্ছে সিম্বায়োটিক যে প্রসেসটা আছে, সিম্বায়োটিক যে সাইকেল, সে সিম্বায়োটিক সাইকেল। ঠিক আছে। এখানে মনে রাখবে ব্যাকটেরিয়া গুলো বিশেষ করে মনে রাখবে, নাইট্রিফিকেশনে কোনটা সাহায্য করছে, অ্যামিনিফিকেশনে কোনটা সাহায্য করছে, ডিনাইট্রিফিকেশনে কোনটা সাহায্য করছে। সোজা একবার পড়লেই তোমাদের এটা হয়ে যাবে। আর বাকি যে সাইকেল গুলো আছে, সেই সাইকেল গুলো একবার করে রিডিং পড়বে, তাহলেই হয়ে যাবে কোনটা গুরুত্বপূর্ণ, কোনটা সরল সাইকেল। ঠিক আছে, এগুলো একবার করে পড়ে নেবে। এইবারে আমি আজকে নেক্সট টপিকে যেটা চলে আসছে, এটা নোটসটা আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, তোমরা দেখে নিতে পারবে। আজকে বলেছিলাম যে বায়োমটা আলোচনা করে দেবো, টোটালটা যেটা থাকবে, যে বায়োমটা। ঠিক আছে, যতগুলো বায়োম আছে, সেই বায়োম থেকে ভাইটাল যে সমস্ত পয়েন্ট গুলো বা কোশ্চেন গুলো বা ইম্পর্টেন্ট যে জায়গাগুলো যেখান থেকে আসার সম্ভাবনা আছে, সেগুলো আমি তোমাদেরকে আলোচনা করে দেবো। বায়োম, ঠিক আছে, বিশেষ করে স্থলভাগের যে বায়োম গুলো আছে। দেখো, বায়োম সম্বন্ধে আমরা সবাই মোরলেস কম বেশি জানি, কিন্তু অ্যাকচুয়ালি কোনগুলো পড়তে হবে সেগুলোই আমরা ঠিকঠাক জানি না। ঠিক আছে। এখন বায়োমের ডেফিনেশন হিসেবে যদি আমরা বলি যে বায়োম কি, মনে রাখবে বায়োম নর্মালি কি একটা ক্লাইমেটিক যে কন্ডিশন আছে, সেই ক্লাইমেটিক কন্ডিশনের রেসপেক্টিভে কোন একটা অঞ্চলের উদ্ভিদ, প্রাণীগোষ্ঠী এবং তার সাথে সয়েল, এদের একটা যখন সাম্য অবস্থা বিরাজ করে, বা এদের মধ্যে একটা ইকুইভ্যালেন্ট দেখা যায়, বা এদের মধ্যে একটা মিল দেখা যায়, সেটাকেই বলা হচ্ছে, সেই বৃহৎ অঞ্চলটাকে বলা হচ্ছে বায়োম। ঠিক আছে। তাহলে বায়োম আর কিছুই নয়। বায়োমে সবসময় মনে রাখবে যে ডেফিনেশনে ক্লাইমেট কথাটি অ্যাড হবে। কি? ক্লাইমেট। ক্লাইমেটিক ফ্যাক্টর অবশ্যই থাকবে, এবং এর সাথে কি থাকবে? উদ্ভিদ থাকবে। তাই তো, উদ্ভিদের সাথে কি? প্রাণী থাকবে, মানে মিল থাকবে একটা। তার সাথে কি? তার সাথে হচ্ছে কি? মৃত্তিকা। এই তিনটি জিনিস থাকবে। মেন ফ্যাক্টর হচ্ছে ক্লাইমেট। ঠিক আছে। এইবারে আমরা বায়োমকে নর্মালি কিভাবে ভাগ করি? জলভাগের বায়োম, স্থলভাগের বায়োম। ঠিক আছে। এখন স্থলভাগের যে সমস্ত বায়োম গুলো, যেমন ধরো ক্রান্তীয় বৃষ্টি বায়োম, তারপর হচ্ছে সরলবর্গীয় বা তৈগা বায়োম, তুন্দ্রা বায়োম, ঠিক আছে, সাভানা বায়োম, বিশেষ করে নাতিশীতোষ্ণ বায়োম। এই চারটে যে পাঁচটা আছে, সেই পাঁচটাতে কিন্তু ঘুরিয়ে ফিরে বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষাতে কোশ্চেন আসছে। গতবারের মাদ্রাসাতেও কোশ্চেন এসেছিল, সাভানা বায়োম থেকে এসেছিল কোশ্চেন। আর ক্রান্তীয় যে সমস্ত তৃণভূমিগুলো আছে, তাদের নামগুলো থেকে কোশ্চেন এসেছিল।
এখন আমরা একটু দেখবো, যদি একটু ঘুরিয়ে কোশ্চেন করে এই বায়োমগুলোর থেকে, সেই বায়োমগুলো, তাহলে আমরা প্রথমেই ক্রান্তীয় বায়োম এখানে লিখে ফেলছি। ক্রান্তীয় বায়োম বা নিরক্ষীয় বায়োম, দেখো মেন মেন যে বৈশিষ্ট্যগুলো সেগুলো আলোচনা করে দেবো। ক্রান্তীয় বায়োম, ক্রান্তীয়, তোমরা বায়োম সবাই জানো যে নর্মালি আমরা নিরক্ষরেখার উভয় পাশে 10 ডিগ্রি উত্তর থেকে 10 ডিগ্রি দক্ষিণের মধ্যে যে অঞ্চলটা আছে সেটাই হচ্ছে কি তোমার নিরক্ষীয় চিরহরিত বায়োম। এখন একে মনে রাখবে অপটিমাম বায়োম বলা হয়, দেখো তাই তো, অপটিমাম কি বলা হচ্ছে, অপটিমাম, অপটিমাম বায়োম কেন বলা হয় অপটিমাম, অপটিমাম বায়োম কেন বলা হচ্ছে না, নর্মালি আমরা জানি যে ক্রান্তীয় যে বৃষ্টি অরণ্য আছে সেই ক্রান্তীয় বৃষ্টি অরণ্যে তোমার সারা বছরই হচ্ছে গিয়ে উষ্ণ এবং আর্দ্র থাকে, তার মানে বৃষ্টিপাতও যেমন বেশি হয় তার সাথে সাথে তাপমাত্রাও বেশি থাকে। এখন উদ্ভিদের বৃদ্ধির ক্ষেত্রে এই উষ্ণতা এবং বৃষ্টিপাত সব থেকে বেশি কাজে লাগে, ঠিক আছে। তাই জন্য কি হয়, এই অঞ্চলে উদ্ভিদের বৃদ্ধি সারা বছর ধরে একই রকম থাকে। তাই জন্যে এই নিরক্ষীয় বায়োমকে অপটিমাম বলা হয়, অপটিমাম বায়োম বলা হয়। অপটিমাম মানে হচ্ছে বাংলাতে যদি করো তাহলে এটা হচ্ছে সর্বোৎকৃষ্ট বায়োম। তার মানে আর্দ্রতা এবং হচ্ছে গিয়ে যে তাপ, সেই তাপের হচ্ছে অনবরত যোগান থাকছে, তাই বলে উদ্ভিদের বৃদ্ধি কখনো ব্যাহত হচ্ছে না। তাই জন্য এটাকে বলা হয় অপটিমাম বায়োম, ঠিক আছে। মনে রাখবে, আমাজন নদী অববাহিকা, কঙ্গো অববাহিকা, মালয়েশিয়া, জাভা, সুমাত্রা প্রভৃতি জায়গাতে এই যে বায়োমটা, সেই বায়োমটা হচ্ছে গিয়ে তোমার ডেভেলপ করেছে, ঠিক আছে। এইবারে হচ্ছে গিয়ে আমরা দেখো এখানে জলবায়ুগত বৈশিষ্ট্যতে আর যাচ্ছি না, ঠিক আছে, এগুলো তোমরা ক্লাইমেটিক যে ফ্যাক্ট ইয়েগুলো আছে সেখান থেকে দেখে নাও। আমি সরাসরি চলে আসবো উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীতে, যেগুলো কিন্তু মেন আসতে পারে, হয়েছে। তাহলে ক্লাইমেটিক কন্ডিশন কি দেখো, যে এখানে কত বৃষ্টি হয়, কত টেম্পারেচার থাকে, দৈনিক উষ্ণতার প্রসর কত, এগুলো জাস্ট একবার করে দেখে নেবে। বাষ্পমোচনের পরিমাণ বেশি, ঠিক আছে, উদ্ভিদের বৃদ্ধি তুলনামূলকভাবে অনেক বেশি হয়। এগুলো হচ্ছে কি জলবায়ুগত তোমার হচ্ছে কিছু বৈশিষ্ট্য। এবার হচ্ছে কি আমরা পড়বো যে ক্রান্তীয় বায়োমের যে উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী, এটাই হচ্ছে মেন, উদ্ভিদ এবং হচ্ছে তার সাথে প্রাণী গোষ্ঠী, প্রাণী গোষ্ঠী। এখন উদ্ভিদ, উদ্ভিদ গোষ্ঠীকে আমরা প্রধানত তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে বৃক্ষ, শক্ত কাঠের যেটা বৃক্ষ। 2 নম্বর হচ্ছে গিয়ে তোমার লতানো উদ্ভিদ বা আরোহী, যেটাকে ইংরেজিতে ক্লাইম্বার্স বলা হয়, কি লতানো উদ্ভিদ, উদ্ভিদ বা হচ্ছে ক্লাইম্বার বা আরোহী উদ্ভিদ। ক্লাইম্বার টার্মটা মনে রাখবে, অনেক সময় এই টার্মটাও দিয়ে দেয়, কি ক্লাইম্বার মানে হচ্ছে কি যারা লতিয়ে, মানে তাদের মূল কিন্তু মাটিতেই থাকবে কিন্তু আঁকড়ে ধরে তারা কিন্তু উপরে পর্যন্ত উঠে যাবে। এবং তোমার হচ্ছে গিয়ে লাস্ট হচ্ছে গিয়ে তোমার কি লিয়ানা, লিয়ানা জাতীয় উদ্ভিদ। লিয়ানা মানে কি, লিয়ানা হচ্ছে লতানো উদ্ভিদ, এরা মাটিতেই থাকবে না। লিয়ানা হচ্ছে গিয়ে নর্মালি লতানো নয়, গাছের উপরেই হবে, মানে গাছের উপরে হবে, এর কিন্তু ভাগ আছে। যখন আমরা লিয়ানা আসবো তখন ভালোভাবে বুঝতে হবে। আচ্ছা, সরি, লিয়ানাটা কিন্তু এর মধ্যেই পড়ে, আমি ভুল বললাম তোমাদেরকে, লিয়ানাটা কিন্তু এর মধ্যে পড়বে। 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি তোমার যে পরজীবী বা পরগাছা। আচ্ছা, পরজীবী বা পরগাছা, তাড়াহুড়ো করতে গিয়ে এগুলো হয়। আমি ঠিক আছে, তাহলে আমি আরেকবার বলছি, আমাদের যে ক্রান্তীয় যে বায়োম আছে, ধীরে সুস্থেই পড়াই নাহলে ভুল হবে। আমাদের যে ক্রান্তীয় যে বায়োম আছে সেই বায়োমে নর্মালি উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী বৈচিত্র্য আমরা দেখতে পাই। এখন উদ্ভিদের মধ্যে আমরা 3 ধরনের আমরা উদ্ভিদ দেখতে পাবো। একটা হচ্ছে বৃক্ষ, যেটাকে আমরা ট্রি বলি, ট্রি, ঠিক আছে। লতানো বা ক্লাইম্বার, যেটাকে লিয়ান জাতীয় উদ্ভিদ বলা হয়, ঠিক আছে, আমরা লিয়ান পরে আসছি। এবং পরজীবী, যেটা পরের ভরসায় বাঁচে বা পরের খেয়ে পরে বাঁচে, সেটাকে পরজীবী বা পরগাছা বলা হয়। প্রাণী গোষ্ঠীকেও আমরা সেইভাবে আমরা বিভিন্ন ভাগে ভাগ করি, সেটা আমরা পরে দেখবো। এখন প্রত্যেকটা আমরা যে টপিক সেই টপিক গুলোতে আছি, প্রথমে বৃক্ষতে আসবো, দিয়ে লতানোতে আসবো এবং লাস্ট হচ্ছে পরজীবীতে আসবো। তাহলে বৃক্ষ দেখো, আমরা জানি নিরক্ষীয় অঞ্চলে যেহেতু বৃষ্টিপাত এবং হচ্ছে গিয়ে আর্দ্রতা বেশি থাকে, সেই জন্য এখানের যে গাছগুলো, সেই গাছগুলোর বৃদ্ধি খুব দ্রুত হয়। যদি আমরা বৈশিষ্ট্য দেখি, মনে রাখবে গাছগুলোর বৃদ্ধি যেহেতু বেশি হয়, তাই জন্য কি গাছের যে তোমার হচ্ছে কি ঘনত্ব, ডেনসিটি, সেই ডেনসিটি কিন্তু অনেকটা বেশি হয়। যেমন তুমি প্রায় 1 হেক্টর জায়গার মধ্যে 40 থেকে কোথাও কোথাও 100 ধরনের গাছ পাবে, আর কোথাও কোথাও তোমার প্রায় 200 থেকে 250 ধরনের যে স্পিসিস আছে সেই স্পিসিসের তোমরা গাছ কিন্তু দেখতে হবে। উদাহরণ হিসেবে গাছের যে প্রজাতি আমরা যদি বলি রোজউড, আয়রনউড, তারপর হচ্ছে কি মেহগিনি, রবার, এই সমস্ত গাছগুলো মেন গাছগুলো দেখা যায়। এখন এই গাছগুলোর কি বৈশিষ্ট্য থাকতে পারে, নরমালি কিছু বৈশিষ্ট্য বলে দিই, তারপরে আমরা বিভিন্ন স্তরে আসবো।
নর্মালি এই গাছগুলো যেহেতু উত্তাপ এবং জলের যোগান যেহেতু থাকছে, গাছগুলি কি অত্যন্ত দ্রুত বৃদ্ধি পাচ্ছে, তারপরে কাছাকাছি বেড়ে ওঠে। গাছগুলি কত শক্ত হয় এবং ভারী হয়। ঠিক আছে? হচ্ছে কি, যেহেতু সারা বছর ধরে এদের বৃদ্ধি হয়, তাই এদের হচ্ছে কি বর্ষ বলয় বা বৃদ্ধি বলয় এদের কিন্তু দেখা যায় না। ঠিক আছে? ফল কিন্তু সারা বছর ধরেই ধরবে, ফল, ফুল সারা বছর ধরেই ফল ফুল দেবে। এমন কোনো নেই আমাদের এখানে যেমন মৌসুমী জলবায়ু অঞ্চল, ফুল একটা নির্দিষ্ট সময় ধরে। ওখানে কিন্তু সেইভাবে কোনো নির্দিষ্ট সময় নেই। সারা বছর ধরেই কিন্তু ফুল কিন্তু হতে পারে। সবথেকে পৃথিবীর বেশি সংখ্যক প্রজাতির যে যদি বৃক্ষ বলি, তাহলে কিন্তু এই তোমার হচ্ছে গিয়ে নিরক্ষীয় যে বায়োম বা যে ক্রান্তীয় বায়োম, সেই ক্রান্তীয় অঞ্চলের যে বায়োম, সেই বায়োমের মধ্যেই আছে। হয়েছে? তাহলে এগুলো বৃক্ষের কিছু বৈশিষ্ট্য গেল। বৈশিষ্ট্যগুলোতেও কোশ্চেন দিয়ে দিতে পারে। আরো ২-১ টা বৈশিষ্ট্য আছে, এবার দেখে নেবে যে এদের ছাল অন্তত শক্ত হয়, ছালগুলো মোটা হয়। ঠিক আছে? এগুলো গুড়িগুলো বেশ মানে আরো গুড়িগুলো গুড়ি মানে হচ্ছে গোড়াগুলো খুব মোটা হয়। আরো ২-১ টা ছোটখাটো এরকম বৈশিষ্ট্য থাকে। এখন এই যে আমাদের বৃক্ষ, এই বৃক্ষ হচ্ছে গিয়ে দ্রুত বৃদ্ধি পায় তো, দ্রুত বৃদ্ধি পাওয়ার ফলে এদের বিভিন্ন লেয়ার গঠিত হয়েছে। লেয়ার গঠিত হওয়ার প্রধান কারণ হচ্ছে গিয়ে তোমার তাপমাত্রা, সূর্যের আলো পাওয়ার জন্য নিজেদের মধ্যে কম্পিটিশন হয়। কে ১ম হবে, কে আলো বেশি পাবে। তার ভিত্তিতে এদের ৫ টা স্তর থাকে। এই ৫ টা স্তরকে পি ফার্লে এবং ডাব্লিউ নিউ বলে একজন ভাগ করেছিলেন। ২ জন আরকি। ঠিক আছে? দেখো, এই ৫ টা স্তর কি, কি? তাহলে আমি প্রাণীটার এখানেই করে দিচ্ছি। ৫ টা স্তর, ১ম স্তর, ২য় স্তর, কিছু বৈশিষ্ট্য আছে। ৩য় স্তর, কটা স্তর আছে তাহলে? ৫ টা স্তর আছে। ৪র্থ স্তর এবং ৫ এ ৫ম স্তর। হয়েছে? ৫ এ পঞ্চম স্তর। এখন ১ম যে স্তর আছে সেই স্তরের বৈশিষ্ট্য কি? ১ম স্তরের যে উদ্ভিদগুলো আছে সেগুলো একবারে সবথেকে হচ্ছে গিয়ে লম্বা। মনে রাখবে। সর্বোচ্চ বৃক্ষ দ্বারা গঠিত। পাতাগুলো বিশাল বড় আকারের এবং কি হয়? এগুলো চান্দোয়ার ন্যায়, মানে এগুলো ক্যানোপি সৃষ্টি করেছে। মানে এত বড় যে গাছগুলোর পাতাগুলো কি চান্দোয়া বা ক্যানোপি, একে ক্যানোপি লেয়ার বলা হয়। ক্যানোপি এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে। কি লেয়ার বলা হয়? ক্যানোপি লেয়ারও বলা হয়। বা একে প্রধান লেয়ারও কিন্তু বলা হয়। প্রধান স্তর বা ডমিন্যান্ট লেয়ার বলা হয়। কি লেয়ার বলা হয়? ডমিন্যান্ট। এটাই কিন্তু সবথেকে আমার প্রভাব বিস্তার করে। এইজন্যই তো আমরা চান্দোয়া তোমার হচ্ছে গিয়ে সূর্যের আলো ঠিকঠাক ভাবে কেন পৌঁছায় না? এই যে তোমার যে ডমিন্যান্ট যে লেয়ারটা, যে সেই ডমিন্যান্ট লেয়ারটার জন্যই কিন্তু আমাদের যে সূর্যের আলো কিন্তু পৌঁছায় না সারফেস পর্যন্ত। মানে উচ্চতা মনে রাখবে প্রায় ৬০ মিটারের কাছাকাছি হয়। তাহলে পরীক্ষাতে আসতে পারে যে শুধু ক্যানোপি এবং ডমিন্যান্ট এই ২ টো টার্ম আসতে পারে পরীক্ষাতে। এর বাইরে কিন্তু কোশ্চেন আসবে না। কি আসবে? ক্যানোপি। তাহলে ক্যানোপি কোন লেয়ারটাকে বলে বায়োমের? এই বায়োমের না ১ম যে স্তরটা আছে সেটাকে ক্যানোপি বলা হয় এবং ডমিন্যান্ট লেয়ারও বলা হচ্ছে কোন লেয়ারটাকে? ১ম স্তরটাকে বলা হচ্ছে। হয়েছে? ২য়, ৩য়, ৪র্থ স্তর নিয়ে আর কোশ্চেন আসবে না। এইটা নিয়েই কোশ্চেন আসবে। আমি ২য়, ৩য়, ৪র্থ বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি পঞ্চমে। কিন্তু এটা মনে হবে ক্যানোপি লেয়ার এবং ডমিন্যান্ট লেয়ার। হয়েছে? ২য় স্তরে যদি আমরা চলে আসি, সেগুলির হাইট তুলনামূলকভাবে অনেকটা কম হয়ে যাবে। ঠিক আছে? তার সামান্য নিচে বৃক্ষগুলোর উচ্চতা নরমালি ৩০ মিটার পর্যন্ত হয়ে থাকে। আপ টু কত? ৩০ মিটার পর্যন্ত হয়ে থাকে। ৩য় স্তরে যদি আমরা আসি, ৩য় স্তরে যদি আমরা পাবো এখানে নরমালি ৩য় যে স্তর আছে সেখানে বৃক্ষগুলোর হাইট নিচের দিকে আস্তে কমতে থাকবে। ঠিক আছে? সূর্যালোকের বেশি পাওয়ার জন্য কি হবে? বৃক্ষগুলির পত্রগুলি বেশ বড় থাকবে। ৩য় স্তরেও বড় থাকবে, আবার ১ম স্তরেও কিন্তু বড় থাকবে। যতটুকু সূর্যের আলো পাওয়া যায় আরকি সেটা কিন্তু আপ্রাণ তারা কিন্তু চেষ্টা করে যাবে। হয়েছে? ৪র্থ স্তরে দেখো তাহলে এই পর্যন্ত আমরা ট্রি পাচ্ছি। এই পর্যন্ত আমরা কাষ্ঠল যে বনভূমি, সেই কাষ্ঠল বনভূমি পাচ্ছি। ৪র্থ যে স্তর আছে, এই ৪র্থ স্তর থেকে আমরা যে এই বৃক্ষের আর স্তর আমরা দেখতে পাবো না। তাহলে প্রধান স্তর কটি? ৩ টি স্তর। কিন্তু তোমাকে যদি পরীক্ষাতে আসে তখন লিখতে হবে ৫ টি। প্রধান কাষ্ঠল বৃক্ষের স্তর কটি? না স্যার ৩ টি। পরের যে দুটো আছে সেগুলো হচ্ছে গিয়ে কোনটা বিরুৎ, মানে হচ্ছে গিয়ে যেগুলো তোমার হচ্ছে গিয়ে মানে খুবই দুর্বল, যেগুলো তোমার আকর্ষ থাকে, যেগুলো মাটিতে গড়িয়ে চলে, এবং ৫ম শ্রেণী হচ্ছে কিছু ফার্ন জাতীয় উদ্ভিদ। ঠিক আছে? সেই সমস্ত একেবারে সূর্যালোক কম, আমরা জানি যে সমস্ত জায়গায় স্যাঁতসেঁতে আলো কম জায়গায় সেখানে কি ফার্ন জন্মায়, মস, ফার্ন এই সমস্ত গুলো জন্মায়। যেখানে অন্ধকার আচ্ছন্ন থাকে, যেখানে সূর্যের আলো যায় না। কম তাদের সূর্যের যে আলো, সেই সূর্যের আলো পাওয়া যায়। ঠিক আছে? তাহলে আমরা দেখলাম ৩ টে স্তর মেইন। ৪র্থ স্তরে কি থাকছে? তো ৪র্থ স্তরে থাকছে বিরুৎ, যেগুলো লতিয়ে যায়, এবং ৫ম স্তরে থাকছে ফার্ন।
ফান্ড মানে স্যাঁতস্যাঁতে জায়গাতে যে সমস্ত হয়, ব্যাস এটা ছাড়া তোমাদের আর কিছু করতে হবে না, যা আসবে এটার মধ্যেই আসবে। বুঝেছে? এইবার তাহলে এটা গেল ট্রি, আমার যে বৃক্ষের যে শ্রেণীটা সেইটা গেল। এখন পরেরটা দেখা আছে লতানো বা আরোহী উদ্ভিদ, লিয়ান জাতীয় উদ্ভিদ, ক্লাইম্বার্স বলা হয় ইংরেজিতে। মনে রাখবে, চিরহরিৎ যে সমস্ত বনভূমিগুলো আছে সেই বনভূমির নিচে কিছু কিছু উদ্ভিদ থাকে যে সেগুলো সূক্ষ্ম সূক্ষ্ম আকর্ষ থাকে, সেই আকর্ষের সাহায্যে কি হয় উপরের দিকে ওঠার চেষ্টা করে। এখন কেন উপরের দিকে ওঠে? না, সূর্যালোক পাওয়ার জন্য এরা কিন্তু উপরের দিকে ওঠার সবসময় চেষ্টা করে। এই প্রজাতিতে 90 থেকে 100 রকমের তোমার এই লতানো বা আরোহী জাতীয় তোমার গাছ বা ক্লাইম্বার দেখা যেতে পারে। ঠিক আছে? তাহলে আমরা যদি এই আরোহীর শ্রেণীবিভাগ করি তাহলে দেখো আমরা এখানেও কিছু পাবো শ্রেণীবিভাগ। সেটা হচ্ছে গিয়ে আমরা আরোহী বা ক্লাইম্বারের যদি শ্রেণীবিভাগ করি, আরোহী, আরোহীর প্রথম হচ্ছে গিয়ে কাস্টল জাতীয়, মানে শক্ত হবে কিছুটা, কাঠের মতো হবে, কাস্টল জাতীয় আরোহী। 2 নাম্বার হবে গিয়ে তোমার পরজীবী আরোহী। দুটো হবে, আরোহীর আমরা দুটো ভাগ করতে পারি। ঠিক আছে? তাহলে কাস্টল জাতীয় কোনগুলো? না, যাদের কাণ্ডটা কি হবে, শক্ত হবে, পুরু স্তর দেখা যাবে। ঠিক আছে? সেই সমস্ত গুলোকে বলা হয় কাস্টল, এদেরকেই আসলে বলা হয় লিয়ানা। কি বলা হচ্ছে? লিয়ানা। তাহলে এখানেও কিন্তু থাকতে পারে যে লিয়ানা জাতীয় যে সমস্ত আরোহী উদ্ভিদ গুলো আছে তারা কোন জাতীয়, তারা মনে হবে কাষ্ঠল জাতীয়, মানে তাদের কাণ্ডটা শক্ত হয়। বিরুৎ, আমাদের বিরুৎ মানে কি, আমরা অনেক সময় কুমড়ো গাছ লাউ গাছ হয় না, ঠিক আছে, এদেরকে কি বলা হয়? এদেরকে বিরুৎ বলা হয়। তাহলে লিয়ানা হচ্ছে গিয়ে সেই ধরনের আরোহী জাতীয় উদ্ভিদ যাদের আকর্ষ আছে, আকর্ষ থাকলেও এদের কাণ্ড খুবই শক্ত, কাণ্ড খুবই শক্ত। আরেকটা আছে পরজীবী আরোহী। পরজীবী আরোহী মানে হচ্ছে গিয়ে যারা কি হয়, অন্যের যে মূল বৃক্ষ শাখা তার উপর অবস্থান করে। যেমন কি থাকবে, যেমন মস, কিছু জাতীয় মস, তারপর হচ্ছে শৈবাল, এগুলো কি, এগুলো হচ্ছে পরজীবী, গাছের উপর হবে, কারণ সাথে সাথে ভেজা। বুঝতে পারছো তো? তাহলে সেইখানেও কিন্তু কিছু আরোহী মানে মস জাতীয় আরোহী, মসের মধ্যেও বিভিন্ন ভাগ আছে, তো সেগুলোর মধ্যে তোমার আকর্ষণ দেখা যায়। শৈবালেরও কিছু ভাগ আছে এদের মধ্যে কিছু আকর্ষণ দেখা যায়। এখন এই যে তোমার মস শৈবাল যেগুলো হচ্ছে কি তোমার পরজীবী যে সমস্ত ও আরোহী যে সমস্ত উদ্ভিদ গুলো থাকবে, এরা হচ্ছে কি প্রায় প্রতিটা স্তরেই থাকবে। ঠিক আছে? এমনটা নয় তোমার হচ্ছে গিয়ে নিচের স্তরেই থাকবে, এরা হচ্ছে গিয়ে তোমার দ্বিতীয় স্তর, আমাদের ট্রির যে স্তরগুলো আছে, দ্বিতীয় স্তর, তৃতীয় স্তর, ঠিক আছে, বা চতুর্থ স্তর, সেই স্তরগুলোর মধ্যে কিন্তু দেখা যায়। এখন এই যে অঞ্চলগুলো, এগুলো কি শামুক, কেঁচো, সাপ টাপ এদের জন্য খুবই উপযোগী। পিঁপড়া পিঁপড়া আর কি যেগুলো থাকে, এদের হচ্ছে গিয়ে খুবই কিন্তু এরা সাহায্য করে থাকে। এই যে আরোহী যে সমস্ত উদ্ভিদগুলো আছে, এটা B নাম্বারে গেল আরোহী। ঠিক আছে? 3 নাম্বার যেটা আছে, C নাম্বারে যেটি আছে সেটি হচ্ছে গিয়ে পরজীবী। পরজীবী মানে হচ্ছে গিয়ে অন্যের খেয়ে যে বেঁচে থাকে, অন্যের খেয়ে যে বেঁচে থাকে, অন্যকে যে সাহায্য করে না, তাকে পরজীবী বলা হয়। এটাকে ইংরেজিতে এপিফাইট বলা হয়। তাহলে এটাও কিন্তু আসতে পারে এপিফাইটস, যে এপিফাইটস কোন বায়োমের প্রধান বৈশিষ্ট্য একটি? না স্যার, এপিফাইটস হচ্ছে গিয়ে ক্রান্তীয় বা চিরহরিৎ বা নিরক্ষীয় যেটাই বলবে সেই ধরনের, সেই বায়োমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। এখন এই যে পরজীবী বা এপিফাইট গুলো আছে, এরও কিন্তু ভাগ আছে। যেমন কি আছে, পূর্ণ পরজীবী, এগুলো কিন্তু পরীক্ষাতে এখনো আসেনি, তাও একবার করে জেনে রাখো। পূর্ণ পরজীবী, পূর্ণ পরজীবী। 2 নাম্বারে আছে গিয়ে অর্ধ পরজীবী। পূর্ণ পরজীবী মানে টোটালি যে সম্পূর্ণরূপে অন্যের উপর নির্ভরশীল। 3 নাম্বার আছে ছদ্ম, ছদ্ম পরজীবী, এগুলো বইয়ে আছে বা আমি নোটসও দিয়ে দেবো, চাপ নেই। 4এ আছে গিয়ে তোমার অর্ধ পরজীবী, অর্ধ পরভোজী বা পরজীবী যাই বলো, তাহলে এই 4টে আছে। তাহলে মেন 4টে, কিন্তু পূর্ণ পরজীবী কোনগুলো, মানে টোটালি সম্পূর্ণ ডিপেন্ডেন্ট হচ্ছে কি তোমার অন্য উদ্ভিদের উপর। ঠিক আছে? এদের মূল, এদের যে রুটস আছে সেই রুটস কখনো তোমার রিচ করে না আমাদের সারফেস অব্দি, সেগুলোকে বলা হয় পূর্ণ পরজীবী। অর্ধ পরজীবী যেগুলো আছে সেগুলো কি হয়, প্রাথমিকভাবে নর্মালি কোনো হচ্ছে কি বৃক্ষের শাখা প্রশাখা বা কাণ্ডের উপরে জন্মায় এবং উপর দিকে বৃদ্ধি পেতে থাকে। পরে কি হয়, নর্মালি অনেক সময় রুটস তাদের হচ্ছে গিয়ে আমাদের যে ভূপৃষ্ঠ আছে সেই ভূপৃষ্ঠকে স্পর্শ করে, তার মানে কিছুটা ওরও খেলো আর কিছুটা নিজেও আমি বানালাম। সেটা হচ্ছে গিয়ে অর্ধ পরজীবী। ছদ্ম পরজীবী কোনগুলোকে বলা হয়? না, ছদ্ম মানে হচ্ছে কি প্রাথমিকভাবে এরা সারফেসে জন্মলাভ করে এবং পরবর্তী ক্ষেত্রে কি হয়,
কোনো একটা উদ্ভিদকে আশ্রয় করে বেঁচে থাকে এবং পরবর্তী ক্ষেত্রে যে মূলটা থাকে সেই মূলটা আস্তে আস্তে অবলুপ্ত হয়ে যায়। ঠিক আছে? এই যে অর্ধপরজীবী লাশ যেটা আছে এগুলো কিন্তু পরীক্ষাতে আসে না, আমি বললাম তাই একবার এক লাইন করে বলেছি তোমাদেরকে। এই ধরনের যে উদ্ভিদগুলো আছে এই উদ্ভিদগুলো খাদ্যের প্রয়োজনে আশ্রয়দাতা বৃক্ষের উপর নির্ভরশীল থাকে। তার মানে হচ্ছে গিয়ে এরা যে অর্ধপরজীবী আছে তার মানে কিছুটা হচ্ছে গিয়ে তোমার পরজীবী টাইপের এবং কিছুটা হচ্ছে পরভোজী টাইপের। মানে হচ্ছে কি তোমার যেমন আমি যদি বলি অর্কিড, মস, লাইকেন, ঠিক আছে? এগুলো পড়বে হচ্ছে গিয়ে অর্ধ পরভোজী এবং পরজীবী টাইপের। তার মানে এরা টোটালি মানে পরের উপর তো বাঁচতেই এবং পরের উপর ভরসা করে তো থাকছেই। তার সাথে কি? তার সাথে হচ্ছে গিয়ে টোটালি তার উপর নির্ভরশীল। সে যদি মরে যায় তাহলে সেও মরে যাবে। ঠিক অন্যগুলা তাও বেঁচে থাকতে পারবে। ঠিক আছে? কিন্তু এখানে কি হবে? এখানে এটা একটা টার্ম এখানে যোগ করে দিই পরজীবী। মানে আশ্রয়দাতা গাছ যদি মরে যায় তাহলেই কিন্তু মরে যাবে। এরা কি হবে? এরা ম্যানেজ করে নিতে পারবে কিন্তু এরা ম্যানেজ করতে পারবে না। ঠিক আছে? এটাকে বলা হয় অর্ধ। তাহলে আমরা দেখলাম যে ৩ ধরনের যে আমার অরণ্য আছে সেই অরণ্য। এখন আমরা যাবো এবার প্রাণী গোষ্ঠীতে। দেখো প্রাণী গোষ্ঠীও কিন্তু মেন কিছু পরীক্ষাতে এই প্রাণী গোষ্ঠী নিয়েও কোশ্চেন এসেছিল। বিশাল কিন্তু গুরুত্বপূর্ণ এই প্রাণী গোষ্ঠী। হয়েছে? তাহলে আমরা যদি প্রাণী গোষ্ঠী দেখি নরমালি নিরক্ষীয় অঞ্চলে আমরা জানি যে আমাদের নিরক্ষীয় যে অঞ্চল আছে সেই অঞ্চলে প্রচুর যে প্রজাতির যে বৈচিত্র্য যেমন উদ্ভিদ আছে সেরকম সেই অঞ্চলে প্রাণীরও আমাদের প্রজাতির যে বৈচিত্র্য সেই বৈচিত্র্য আমরা দেখতে পাই। মনে রাখবে আমাদের এই যে নিরক্ষীয় যে অঞ্চল আছে বা নিরক্ষীয় যে বায়োম আছে সেই বায়োমের যত নিচের থেকে ওপরের দিকে যাবে মানে ওপর দিকে যত উঠবে তত আমাদের যে সংখ্যাটা মানে প্রাণীদের যে সংখ্যাটা সেই প্রাণীদের সংখ্যাটা কিন্তু বাড়তে থাকবে। কেন বাড়তে থাকবে বলতো? না আমাদের যে নিচের যে স্তর সেই নিচের স্তর হচ্ছে গিয়ে বসবাসের কিন্তু অনুপযোগী। স্যাঁতসেঁতে, ভেজা, অন্ধকার আচ্ছন্ন, সূর্যের আলো ঠিকঠাক পৌঁছায় না। রাত্রিকালে পুরো টোটালি অন্ধকার। তাহলে এইরকম ঘন আগাছা, জোঁকের প্রাদুর্ভাব, ঠিক আছে? তাহলে এইরকম একটি কন্ডিশনের মধ্যে কোনো স্তন্যপায়ী যদি থাকে তাহলে তারা কিন্তু এরকম কন্ডিশনে কি সারভাইভ করতে পারবে? তারা কিন্তু এরকম কন্ডিশনে সারভাইভ করতে নরমালি তারা পারে না। তারা কিছুটা উপরে থাকে। তার মানে বেশিরভাগ যে সমস্ত আমাদের যে প্রাণীগুলো আছে বা জীবগুলো আছে সেগুলো কি? সেগুলো হচ্ছে গিয়ে কিছু খানিকটা উপরের দিকে। মানে হচ্ছে গিয়ে আমরা বলতে পারি যে তারা উদ্ভিদের উপর বেস করে তারা কিন্তু বেঁচে আছে। তাহলে নিরক্ষীয় অঞ্চলে যত তুমি উপরের দিকে উঠবে সারফেস থেকে তত জীবের যে বৈচিত্র্য সেই জীবের বৈচিত্র্য তখন হচ্ছে বাড়তে থাকবে। নিচের স্তরে নরমালি কিছু দেখা যায় যেমন হচ্ছে হরিণ মনে রাখবে। আমি এদেরও স্তর আছে। আমি পরে আসছি। আগে কিছু introduction বলে দিই। হরিণ থাকবে, তারপরে হচ্ছে হনুমান। আরেকটি নাম বলছি এই নামটি মনে রাখবে। কোটিমুন্ডিস বলে একটা তৃণভোজী প্রাণী। কোটিমুন্ডিস। এটা একটা পরীক্ষাতে এসেছিল যে কোটিমুন্ডিস যে প্রাণীটা আছে সেই প্রাণীটা কোথায় বসবাস করে? কোটিমুন্ডিস। কি বললাম? কোটিমুন্ডিস। কোটিমুন্ডিস যে প্রাণীটা সেই প্রাণীটা একবারে যে সারফেস আছে স্তর আছে সেই স্তরে বসবাস করে। নিচের স্তরে একবারে নিচের স্তরে বসবাস করে। নিচের স্তরে বসবাস করে। কি এটা? হার্বিভোরাস বা তৃণভোজী। হয়েছে? আবার এগুলো হচ্ছে নিচের স্তরে। এখন এদের যে সমস্ত প্রাণীগুলো থাকবে নিচের স্তরে কি? নিচের স্তরে নরমালি বড়, বড় বৃক্ষ থাকবে, ঘন জঙ্গল থাকবে। তাহলে কি এরা যাতে সহজে চলাচল করতে পারে, ঠিক আছে? সেইজন্য চলাচল করতে পারে এদের দেহটা কি হয়? এদের দেহটা হচ্ছে লোমশ হয়। লোমশ হয় এবং নরম হয়। ঠিক আছে? তাহলে এটাও একটা মনে রাখবে যে নিচে যারা সারফেসে যারা থাকবে তাদের দেহ লোমশ হয়, যাতে তারা নরম হয়, যাতে তারা সহজে গাছের ডালপালাকে এড়িয়ে সহজে তারা বেরিয়ে যেতে পারে। হয়েছে? এখন যত তুমি উপরের দিকে যাবে তত কিন্তু বৈচিত্র্য বাড়তে থাকবে। যেমন যদি একটু উপরের দিকে ওঠো, যে সমস্ত আমরা উপরের স্তরে যাই, তাহলে যেমন টিনামোস, কুরোসাস, হামিং বার্ড আমরা জানি হামিং বার্ড। বিভিন্ন ধরনের আমরা আ প্রজাতি আমরা পাবো জীবের আরকি। এখন এই যে সমস্ত প্রজাতিগুলো যদি আমরা উপরের দিকে আস্তে, আস্তে যদি যেতে চাই তাহলে কি হয়? তাদের থাবা এবং নখ, হ্যাঁ? চিটচিটে পা বৈশিষ্ট্য দেখতে পাবো। কারণ কেন? কারণ এদেরকে তো একদম তোমার আ গাছের উপর দিয়ে চড়তে হবে। তাই জন্য গাছের উপরে চড়ার জন্য কি চাই? থাবা চাই। ছড়ানো মানে আঙুলগুলো বেশ ছড়িয়ে থাকবে, আঠালো পা থাকবে। ঠিক আছে? বা রাত্রিকালেও এদেরকে অ্যাক্টিভ থাকতে হবে। তাই জন্যে এদের পায়ের গঠন বা পা খুব কিন্তু শক্ত। এদের আঙুলগুলো কিন্তু ছড়ানো। ঠিক আছে?
তাহলে যত উপরের দিকে যাবে তত হচ্ছে গিয়ে আমার যে প্রাণীর যে ঘনত্ব সেই ঘনত্ব কিন্তু বাড়তে থাকবে, আর নিচের দিকে মনে রাখবে প্রাণীর ঘনত্ব কিন্তু বাড়বে, প্রাণীর ঘনত্ব বাড়বে। হয়েছে। একবারে যদি আমরা নিচের স্তরে চলে আসি, মানে এগুলো তো আমরা বললাম হার্বিভোরাসের কথা বললাম। যদি আমরা কিছু ক্ষুদ্র ক্ষুদ্র প্রাণী কথা বলি, যেমন যারা গাছের গুড়ি, লতা পাতার যে সমস্ত তলায় বসবাস করে বা পাথরের তলায় যে সমস্ত বসবাস করে তাদেরকে কি বলা হয়? ক্রিপ্টোজয়িক। এটাও কিন্তু পরীক্ষাতে এসেছিল যে ক্রিপ্টোজয়িক কোথায় বসবাস করে। ক্রিপ্টোজয়িক প্রাণী কোথায় বসবাস করে? না গাছের গুড়ির তলায়। কোথায়? গাছের গুড়ির তলায়। তারপরে লতা পাতা, এগুলো লিখে নেবে, গাছের গুড়ির তলা, লতা পাতা, পাথরের নিচে অবস্থান করে। হয়েছে। এইবারে আমরা আসবো যে স্তরগুলো আছে। কি স্তর আছে? নরমালি আমরা যদি স্তরে ভাগ করি তাহলে নরমালি আমরা কটা পাবো? নরমালি আমরা এখানেও নরমালি আমরা পাবো ৬টা পাবো। দেখো কি ৬টা স্তর পাবো। একটা হচ্ছে উচ্চ স্তরে বসবাসকারী প্রাণী। উচ্চ স্তরটাই নরমালি পরীক্ষাতে আসে, আর নিম্ন স্তরটা এর ভেতরে কিন্তু আসে না, মাথায় রাখবে কিন্তু। উচ্চ স্তরে বসবাসকারী প্রাণী, আমি শর্ট শর্ট লিখছি, উচ্চ স্তরে অনেকগুলো ব্যায়াম করাতে হবে তো। তাহলে উচ্চ স্তরে বসবাসকারী ব্যায়াম। ২ নম্বরে হচ্ছে কি তোমার প্রধান চাঁদোয়া, মানে উচ্চ স্তর মানে কি একেবারে উপরের স্তর। প্রধান স্তর কিছু কিছু, মানে ধরো এই যদি চান্দোয়া স্তর থাকে, আমার এই চান্দোয়া স্তর, এই চান্দোয়া স্তর, কিছু কিছু গাছ কি হয় এই চান্দোয়া স্তর পেরিয়েও কিন্তু বিলংস করে, ঠিক আছে? এটাকেই বলা হচ্ছে উচ্চ স্তর। এটা কিন্তু কনফিউজ করে ফেলো না। কিছু কিছু এরকম আমরা ডিসকভারি চ্যানেল দেখতে না, নিরক্ষীয় বায়ু একবারে উপরে কোনো গাছের উপরে তোমার হচ্ছে কি চিতাবাঘ এরকম উঠে আছে বা কোনো পাখি বসে আছে, সেটার ভিডিওগ্রাফি করা হয়েছে। বাকিটা দেখতে আমার এরকম নিচের এরকম উদ্ভিদ গুলো লাগে, ঠিক আছে? এই যে নিচের স্তর এটাকে বলা হয় চান্দোয়া স্তর, এটাকে চান্দোয়া স্তর। উচ্চ স্তর বলতে এটাকে বোঝানো হয়েছে। ২ নম্বরে থাকবে প্রধান স্তরে বসবাসকারী প্রাণী। ৩ নম্বরে থাকবে মধ্যম স্তরে। উচ্চ স্তরটা মনে রাখলেই হবে। ৪ নম্বরে থাকবে হচ্ছে গিয়ে মধ্যম স্তরে আরোহী কিছু থাকবে। মানে খুব কুশলী আরকি। এ গাছ থেকে সে গাছ, ও গাছ এরকম করে বেড়াবে আরকি। ৫ নম্বরে কি থাকবে? ৫ নম্বরে থাকবে হচ্ছে গিয়ে ভূমিতে বৃহৎ প্রাণীগোষ্ঠী, ওই যে আমি একটু আগে বললাম এগুলো। ভূমিতে অবস্থানকারী প্রাণী, অবস্থানকারী প্রাণী। এবং ৬ নম্বরে থাকবে হচ্ছে ভূমিস্তরে ওই ক্রিপ্টোজয়িক যেগুলো করলাম, তার সাথে থাকবে কিছু পতঙ্গভুক, ময়ূর-টয়ূর এগুলো পড়ে যাবে ভূমিস্তরে একবারে। হয়েছে? তাহলে দেখো এই যে ৬টায় সেই ৬টা ভাগ আছে। উচ্চ স্তরে কি থাকবে? একবারে উঁচুতে। এই যে আমি যেটা ১ম এই যে ছবিটা করলাম, এই যে এখানে কি থাকবে উচ্চ স্তরে? যেখানে একবার চাঁদোয়ার উপরে। মনে রাখবে এখানে আমরা নরমালি জানি যে বাজ পাখি থাকবে। বাজ পাখি তো সবথেকে উপরে উড়ে এবং শিকার খোঁজে। তাই জন্য সে সবসময় কি উপরে থাকবে। তারপরে সুইফট বলে একটা পাখি থাকবে, সুইফট। এই দুটো কিন্তু মেইন। তাহলে সুইফট, বাজ পাখি এবং সুইফট কোথায় থাকবে? একবারে উচ্চ স্তরে থাকবে। প্রধান যেটা চান্দোয়া স্তর যেটাকে বলা হয়, চান্দোয়া স্তরে কিন্তু পরীক্ষাতে কিন্তু আসে। যেমন টুকান বলে কিছু পাখি আছে, টুকান, সেই পাখি থাকবে। টিয়া, টিয়াটাও কিন্তু পরীক্ষাতে একবার এসেছিল, টিয়া। ঠিক আছে? কোটিঙ্গ বলে থাকবে, আমি আর লিখছি না। এবং কাঠবিড়ালি, তৃণভোজী হনুমানও থাকবে। কাঠবিড়ালিটা মনে রাখবে, কাঠবিড়ালি। এরা কেন উপরে থাকবে বলো তো? কারণ এদেরকে বাঁচতে হবে। নিচে থাকলেই এর থেকে একটু ভয়ঙ্কর জন্তু জানোয়ার আছে যারা কিন্তু খেয়ে নিতে পারে। তাই জন্য এরা সবসময় উপরে থাকার চেষ্টা করে। হয়েছে? টুকান মনে রাখবে, টুকান, টিয়া, কাঠবিড়ালি। ঠিক আছে? কটিঙ্গ বলে অনেক সময় পরীক্ষাতে আসতে পারে, কটিঙ্গ। ঠিক আছে? মধ্যম স্তরে যদি বলি, মধ্যম স্তরে কিছু বাদুড় দেখা যায়, পতঙ্গভুক যেটা বাদুড়। ঠিক আছে? আরোহী কি? আরোহী যেমন আমরা বলতে পারি যারা কাণ্ডের শাখা প্রশাখা, এরা মাংসাশী হতে পারে কিন্তু তীক্ষ্ণ দাঁত থাকতে পারে, যেমন গন্ধগোকুল। গন্ধগোকুল, গন্ধ গোকুল মনে রাখবে। খুব সহজেই তীক্ষ্ণদন্তি প্রাণীরা কিন্তু থাকতে পারে। এইবারে দেখো ভূমিতে অবস্থানকারী প্রাণী মানে বৃহৎ আকারের প্রাণী, এরা কিন্তু বৃক্ষতে গাছে উঠতে পারবে না, এরা কিন্তু তৃণভোজী হয়। ঠিক আছে? যেমন লোমশ হচ্ছে গিয়ে কিছু তোমার হরিণ হতে পারে বা শূকর হতে পারে। ঠিক আছে? এরা কি? এরা হচ্ছে গিয়ে থাকবে নিচে। এদের সংখ্যা কিন্তু কম। এটাও কিন্তু পরীক্ষাতে কিন্তু দিয়ে দিতে পারে যে কাদের সংখ্যা কম। ভূমিতে অবস্থানকারী যে সমস্ত প্রাণী এদের সংখ্যা কিন্তু অনেক কম। দেখো প্রত্যেকটা লাইনেই কিন্তু কোশ্চেন আসে।
তাহলে তৃণভোজী যে সমস্ত প্রাণী, সেই তৃণভোজী প্রাণীর সংখ্যা কম। নরমালি এখানে তৃণভোজী প্রাণীর সংখ্যা কম। কিছু মাংসাশী প্রাণীর সংখ্যা কিন্তু এখানে বেশি দেখা যায়। এবং লাস্ট যে ভূমিস্তরটা আছে, সেই ভূমিস্তরটা কি? ভূমিস্তরে নরমালি পতঙ্গভুক, ময়ূর, তারপর হচ্ছে গিয়ে কিছু হচ্ছে গিয়ে পাখি, ঠিক আছে? তার সাথে আমাদের ক্রিপ্টোজোয়িক যে সমস্ত প্রাণীগুলো আছে, সেগুলো হচ্ছে গিয়ে ভূমিস্তরে বা ভূমি গ্রাউন্ড লেভেলে তোমার হচ্ছে গিয়ে বসবাস করে। হয়েছে? এখন এগুলো গেল উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীর। এখন এখানে একটা জিনিস মনে রাখবে যে সমগ্র আমরা যদি পৃথিবীর যে সমস্ত মোট টোটাল প্রোডাক্টিভিটি ধরি, প্রোডাক্টিভিটির প্রায় 40% এই বায়োম কিন্তু প্রোডাকশন করে থাকে। কত পার্সেন্ট বললাম? 40%। ঠিক আছে? আর পৃথিবীর সমগ্র ভূভাগের প্রায় 13% কিন্তু স্থান অধিকার করে আছে। এই হচ্ছে গিয়ে তোমার আমাদের যে ক্রান্তীয় যে বা নিরক্ষীয় যে বায়োমটি আছে, সেই বায়োমটি। হয়েছে? এটা গেল ক্রান্তীয়। তাহলে কোন, কোন জিনিসগুলো মনে রাখতে হবে আশা করি কিন্তু বুঝতে পেরে গেছো। উচ্চ স্তর এখানে মনে রাখবে প্রধান স্তর। আর ভূমিস্তর, মাঝের গুলো মনে রাখার দরকার নেই। যদি মনে রাখতে মন যায় গন্ধগোকুলটি মনে রাখবে। অনেক সময় দেয় যে গন্ধগোকুল কোন স্তরে বসবাস করে বা কোনটা নয় এরকম দিয়ে দিতে পারে। হয়েছে? উদ্ভিদগুলো তো আমি আগেই বলে দিয়েছি। লিয়ানা অবশ্যই মনে রাখবে, এপিফাইটস মনে রাখবে এবং ওইদিকে যে উদ্ভিদের যে ৫ টা স্তর যেটা আমি বলেছিলাম সেই স্তরের কথা সেগুলো মনে রাখবে। ঠিক আছে? এরপরে আর মানুষের ইন্টারাপশন এ যাচ্ছি না যে মানুষ বৃক্ষছেদন করছে, বনভূমিকে ধ্বংস করছে, তাই বনভূমি আস্তে, আস্তে সংকুচিত হয়ে আসছে। কিন্তু এখনো সেই সংকুচিত হওয়ার কন্ডিশন এ এখনই কিন্তু আসেনি। কোনটা এসেছে সেটা আমরা পরে দেখছি। ঠিক আছে? কোন তো একটা এসেছে সেটা আমরা পরে দেখছি। এরপরে চলে যাব পরের বায়োমে। আমাদের পরে যে আছে বায়োমটি সেটি হচ্ছে গিয়ে নাতিশীতোষ্ণ তৃণভূমির বায়োম। কি? নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োম, যেটাকে টেম্পারেট গ্রাসল্যান্ড বায়োম বলা হয়। নাতিশীতোষ্ণ তৃণভূমির বায়োম। আমি প্রচুর কিন্তু একেকটা ক্লাস একেকটাতে নেওয়া যায়। বুঝতে পারছো তো? আমি শুধু শর্টে আলোচনা করছি। এটাকে টেম্পারেট গ্রাসল্যান্ড বলা হয় নরমালি। দেখো আগের দিন কি পড়েছিলাম? আগের দিন আমি ইকোলজিক্যাল সাকসেশন পড়েছিলাম না? সেই সাকসেশনে আমি একটা টার্ম ইউজ করেছিলাম, সেটা হচ্ছে গিয়ে ক্লাইম্যাক্স ভেজিটেশন। এই যে তৃণভূমিগুলো আছে আমাদের, যদি টেম্পারেট গ্রাসল্যান্ড এর আমরা কথা বলি, তার সাথে আমরা যদি ট্রপিক্যাল যে গ্রাসল্যান্ড আছে সেই গ্রাসল্যান্ড কথা বলি, সেই গ্রাসল্যান্ডে মেইন উদ্ভিদ কি বলতো? সেই গ্রাসল্যান্ডে মেইন উদ্ভিদ হচ্ছে তৃণ। তার মানে সেই যে তৃণ বা ঘাস হচ্ছে কি সেই অঞ্চলের ক্লাইম্যাক্স ভেজিটেশন। তাই তো? সেই অঞ্চলে সেই পূর্ণ মাত্রায় সে স্ট্যাবল হয়ে গেছে। তাহলে এখানেও নাতিশীতোষ্ণ যে তৃণভূমির বায়োম গুলো আছে, সেই তৃণভূমির বায়োম গুলো নরমালি কি এখানে ক্লাইম্যাক্স ভেজিটেশন হচ্ছে গিয়ে তোমার কি তৃণ আছে। এই যে বায়োম গুলো আছে সেই বায়োম গুলো বেশিরভাগ ক্ষেত্রে আমরা যদি দেখি, যদি স্টেপ বলো, রাশিয়া স্টেপ বলো বা প্রেইরি বলো বা পম্পাস বলো বা ভেল্ড বলো বা ডাউন্স বলো, ঠিক আছে? সেগুলো হচ্ছে কি সবই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখবো যে ইন্টেরিয়র যে সমস্ত জায়গাগুলো আছে, মানে হচ্ছে কি মহাদেশের যে অভ্যন্তর ভাগ, সেই মহাদেশের অভ্যন্তর ভাগে কিন্তু বিশেষ ভাগে সেগুলো কিন্তু গড়ে উঠেছে। যেগুলো চরম তোমার হচ্ছে গিয়ে জলবায়ু বা জলবায়ু যেখানে দেখা যায় সেই জায়গাগুলোতে কিন্তু গড়ে উঠেছে। যেখানে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম। এখন এই যে তৃণভূমিগুলো আছে, এই তৃণভূমিগুলো নরমালি জলবায়ুগত কারণেই কিন্তু গড়ে উঠেছে। যেমন অভ্যন্তরে ভাগে অবস্থিত, সেরকম পশ্চিমা বায়ুরও কিন্তু যথেষ্ট কিন্তু প্রভাব কিন্তু রয়েছে এই যে বায়োমগুলো, সেই বায়োমগুলো গড়ে ওঠার পিছনে। এইখানে পড়তে হবে, মনে রাখবে বিভিন্ন যে তৃণভূমির নামগুলো আছে, তাই না? যেমন কি, যেমন আফ্রিকার ভেল, দক্ষিণ আমেরিকার আর যে আছে তোমার বা আর্জেন্টিনা বা উরুগুয়ে, পম্পাস, ঠিক আছে? নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি, এগুলোর নামগুলো পড়বে। গতবারে কিন্তু মাদ্রাসাতে এগুলো এসেছিল। তাহলে যে নামগুলো আছে সেই নামগুলো পড়বে। হাঙ্গেরিতে কি বলে, মাঞ্চুরিয়াতে যে তৃণভূমি আছে তাকে কি বলে, মাঞ্চুরিয়াতেও স্টেপ বলে, ঠিক আছে? হাঙ্গেরি থেকে পুস্তাজ বলে, ঠিক আছে? এগুলো কিন্তু মুখস্থ করতে হবে। এগুলো মনে রাখার কিন্তু উপায় নেই। এগুলো কিন্তু মুখস্থ করবে, যে নাতিশীতোষ্ণের পয়েন্ট করবে যে নাতিশীতোষ্ণ তৃণভূমিকে কি বলে, ক্রান্তীয় তৃণভূমিকে কি করবে। একটা টেবিল বানাবে, টেবিল বানিয়ে কিন্তু পড়ার চেষ্টা করবে। হয়েছে? এইবারে নরমালি আমরা চলে আসছি হচ্ছে গিয়ে এই যে উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী। তাহলে আমরা এইভাবে করছি উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী। জলবায়ুর যে বৈশিষ্ট্য, সেই জলবায়ুর বৈশিষ্ট্যতে আমরা যাচ্ছি না। উদ্ভিদ গোষ্ঠী এবং হচ্ছে কি প্রাণী গোষ্ঠী। কিছু, কিছু ভৌগোলিক আবার মনে করেন যে এই যে নাতিশীতোষ্ণ যে তৃণভূমির বায়োম আছে, এটা যেমন ন্যাচারাল যে প্রাকৃতিক ওয়েতে গড়ে উঠেছে, সেরকম ভাবে কিন্তু মানুষের কার্যকলাপ
কিন্তু দায়ী আছে। মানুষ কি করছে? বনভূমিকে ধ্বংস করছে, স্বাভাবিক উদ্ভিদকে ধ্বংস করছে। তাই তো? কৃষিকাজের জমিতে পরিণত করার জন্য। মনে রাখবে এই যে প্রেইরি যে অঞ্চলগুলো আছে সেগুলোতে গমের চাষ কিন্তু প্রচুর পরিমাণে হয়। ঠিক আছে? তাহলে আমরা সরাসরি চলে আসবো উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠীতে। দেখো, উদ্ভিদ গোষ্ঠী কি আছে? নরমালি আচ্ছা, উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠীতে যাওয়ার আগে এখানে তোমরা মনে রাখবে যে এই যে নাতিশীতোষ্ণ তৃণভূমির বায়োম, এখানে যে গ্রামিনী, যদি বলে নাতিশীতোষ্ণ তৃণভূমিতে কোন জাতীয় ঘাসের প্রাধান্য বেশি, সেটা মনে রাখবে গ্রামিনী। গ্রামিনী একটা প্রজাতি, ঠিক আছে? সেই প্রজাতির ঘাস কিন্তু নাতিশীতোষ্ণ তৃণভূমি বায়োমে দেখা যায়। এইবারে বিভিন্ন যে নাতিশীতোষ্ণ তৃণভূমিগুলো আছে, যেন আমি না একটা পুরো বলেই দিচ্ছি, ঠিক আছে? তৃণভূমিগুলো আছে সেগুলোতে বিভিন্ন ধরনের ঘাসের জন্য ফেমাস হয়েছে। সেগুলো কিন্তু পড়বে, যেমন ধরো আমি এখানে লিখে দিচ্ছি, ইউরেশিয়ার স্টেপ আছে, স্টেপ। এই যে স্টেপ তৃণভূমি আছে, কোথায় আছে? ইউরেশিয়াতে। এবারে স্টেপেরও ভাগ আছে। স্টেপের আছে যেমন মিডো স্টেপ, তৃণ স্টেপ, ঠিক আছে? মনে রাখবে মিডো স্টেপটা মনে রাখবে। এই যে স্টেপের ভাগ আছে ৪ টা। মিডো স্টেপ বলা হয় কি না, স্টেপ তৃণভূমির মাঝে মাঝে যদি উন্মুক্ত তৃণাঞ্চল দেখা যায়, তার মানে যদি খোলা তৃণাঞ্চল, কিছু কিছু গাছ থাকবে এবং মাঝে উন্মুক্ত ফাঁকা মাঠ, তখন সেটা মিডো স্টেপ বলা হয়। এখানে চারানো যে মৃত্তিকা দেখা যায়, এখানে যে ঘাস, সেই ঘাস মনে রাখবে এই ঘাসগুলো কিন্তু পড়ে এখানে। ফেদার যে পালক যে তৃণ, আমি আস্তে আস্তে লিখছি, পালক তৃণ, এগুলো লিখে রাখবে, এগুলো কিন্তু নোটসে নেই। পালক তৃণ কিন্তু বেশি এখানে হয়। পালক তৃণর সাথে ফেস্কু যে ঘাসটা আছে, ফেস্কু, ফেস্কু তৃণ, সেটা কিন্তু এখানে হয়। কি বললাম? স্টেপ তৃণভূমিতে প্রধান হচ্ছে ফেস্কু তৃণ, আর হচ্ছে ফেস্কু তৃণ, পালক, আর তার সাথে তুষক। এই তিনটে হচ্ছে মেন। এই তিনটে বিভিন্ন যে স্টেপ গুলো আছে, সেই স্টেপ গুলোতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসবে। যেমন আমাদের আফ্রিকান সাভানাতে কি দেখা যায়? আফ্রিকান সাভানাতে দেখবে এলিফ্যান্ট যে গ্রাস, সাভানা যখন ক্রান্তীয় তৃণভূমি পড়বো তখন সেটা। আফ্রিকান সাভানাতে এলিফ্যান্ট, হাতি ঘাস দেখা যায় সেরকম। ঠিক আছে? তাহলে এই পালক তৃণ, ফেস্কু এবং তুষক, এই তিনটে হচ্ছে কি কিন্তু মেন। আমি কিন্তু আর ভাগগুলো থেকে যাচ্ছি না, স্টেপ তৃণভূমি, মিডো, ওগুলো আরো জটিল হয়ে যাবে। সুতরাং এগুলো কিন্তু মনে রাখবে, তিনটে, ফেস্কু, পালক এবং তুষক। এখন এটা স্টেপের গেলো। যদি প্রেইরিতে আসি আমরা, প্রেইরি কোথায় আছে? না উত্তর আমেরিকার প্রেইরি আমরা জানি। প্রেইরিতে কোন তৃণটা দেখা যায়? না পেইরি যে অঞ্চল আছে, পেইরির আবার বিভিন্ন ভাগ আছে, যেমন মিশ্র প্রেইরি আছে, তারপর হচ্ছে কি তোমার দীর্ঘ তৃণযুক্ত প্রেইরি আছে, সেই প্রিয়। এখানে মনে রাখবে পেইরি যে অঞ্চল আছে, কি ঘাস পাওয়া যায়? ব্লু স্টেম, ব্লু স্টেম, আর তার সাথে পাওয়া যায় সুইচ। এই দুটো ঘাস পাওয়া যায়। ঘাসের যে প্রজাতি, একই ধরনের ঘাস কিন্তু সব জায়গাতেই পাওয়া যায় না, আমরা ঘাস ঘাস বলি। ঠিক আছে? তাহলে ব্লু স্টেম এবং সুইচ হয়েছে। এরপরে যদি আমরা চলে আসি যে ভেল্ড অঞ্চল, ভেল্ড অঞ্চল কিন্তু পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? ভেল্ট কিন্তু দুরকম হয়। ভেল্টের কিছুটা অংশ আবার কিন্তু আমরা দেখবো সাভানা যে তৃণভূমি, সেই তৃণভূমিতেও কিন্তু পড়ে। কিন্তু বেশিরভাগটাই আছে আমার নাতিশীতোষ্ণ যে তৃণভূমির বায়াম, সেই তৃণভূমি, আফ্রিকার যে ভেল্ট অঞ্চল। উল্লেখযোগ্য প্রজাতি হচ্ছে, মনে রাখবে, লোহিত তৃণ। লোহিত বা রেড গ্রাস বলা হয়, লোহিত তৃণ। এটা কিন্তু একটা পরীক্ষাতে এসেছিল যে লোহিত তৃণ কোন বনভূমিতে, বা সরি কোন বনভূমি না, কোন তৃণভূমিতে পাওয়া যায়। এবারে দিয়েছিল যে প্রেইরিতে দিয়েছিল, ভেল্ট দিয়েছিল, ঠিক আছে? এগুলো দিয়েছিল। হয়েছে। তাহলে ভেল্ট অঞ্চলে আমরা পাচ্ছি হচ্ছে কি যে লোহিত যে তৃণটা আছে, সেই লোহিত তৃণ হয়েছে। এইবারে লাস্ট আমরা চলে আসবো অস্ট্রেলিয়ার ডাউন্স, চলে আসবো। ডাউন্সে আমরা কি পাবো? ডাউন্সে কোন তৃণটা পাবো? অস্ট্রেলিয়াতে ডাউন্স আছে আমরা জানি, ঠিক আছে? এখানেও পাবো পোয়া এবং তুষক, মেন পোয়া এবং তুষক যে তৃণটা আছে সেটা হয়েছে। এটা গেল আমার হচ্ছে কি ডাউন্সে গেল। এইবারে হচ্ছে গিয়ে আমি যদি মরু মরুভূমির যে সমস্ত তৃণগুলো আছে, মানে কিছু নাতিশীতোষ্ণ মরুভূমি তো আছে, সেখানেও কিছু কিছু তৃণ তৈরি হয় আর কি, তৃণ জন্ম নেয়। ঠিক আছে? যেমন হচ্ছে মরু জাতীয়, যদি আমরা বলি মরু জাতীয়, মানে এটা অস্ট্রেলিয়াতে দেখা যায় মরু জাতীয়। মনে রাখবে মরু জাতীয় তৃণ, এটাও নাতিশীতোষ্ণের মধ্যেই পড়ে, মানে তৃণটা আর কি, ক্যারেক্টারিস্টিক অ্যারিস্টিডার মূলা, অ্যারিস্টিডা আর হচ্ছে মূলা হয়েছে। লাস্ট হচ্ছে ক্যান্টারবেরি।
কোথায় আছে ক্যান্টারবেরি? নিউজিল্যান্ডে। এগুলো মুখস্থ, এখানে যেন মুখস্থ হয়ে যায়। নিউজিল্যান্ডের ক্যান্টারবেরি। ক্যান্টারবেরিতে কি পাওয়া যায়? না, ক্যান্টারবেরিতে প্রধান যে তৃণটা আছে সেটা হচ্ছে তুষক তৃণ। দেখো তুষকটা কিন্তু অনেক জায়গাতে পাওয়া গেল। তুষক যে তৃণ সেইটা পাওয়া যায়। বাস এইটা মুখস্থ করলেই হয়ে যাবে। তৃণগুলো মুক্ত হয়ে যাবে আর কি। তাহলে আর এখানে মনে রাখবে যে স্টেপের ভাগটা মিডো স্টেপ, মাঝে মাঝে উন্মুক্ত জায়গা। এমনিতেই উন্মুক্ত তুমি পাবে, কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশাল অঞ্চল জুড়ে তুমি ফাঁকা স্থান দেখতে হবে অল্প অল্প ঘাসের, সেটাকে বলছে মিডো স্টেপ। বুঝছে? এইবার আমরা আসবো উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী, সেই উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠী। ঠিক আছে? এবারে দেখো বিভিন্ন আমার যেমন বিভিন্ন স্টেপ যে অঞ্চলগুলো আছে বা নাতিশীতোষ্ণ যে তৃণভূমিগুলো আছে, সেগুলো বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু আমরা প্রাণী কিন্তু দেখতে পাবো। যেমন ধরি আমরা ইউরেশিয়ার যদি আমরা স্টেপ অঞ্চল আমরা যদি দেখি, তাহলে সেখানে পাবো হচ্ছে গিয়ে তীক্ষ্ণদন্তি ছুঁচো, ইঁদুর, নেকড়ে। ঠিক আছে? এগুলো তোমার পরীক্ষাতে আসবে না। যেটা আসবে সেটা হচ্ছে কি দক্ষিণ আমেরিকার যে পম্পাস অঞ্চল আছে, সেই পম্পাস অঞ্চলে যদি আমরা দেখি, তাহলে প্রত্যেকটি জায়গাতে আমরা আলাদা আলাদা কিন্তু জীবজন্তু আমরা পেয়ে থাকি। এখন দক্ষিণ আমেরিকার যে পম্পাস যে তৃণভূমি আছে, সেই পম্পাস তৃণভূমির উল্লেখযোগ্য কিছু প্রাণী আমাদের মনে দাগ কেটে থাকে। সেরকম হচ্ছে তীক্ষ্ণদন্তি, যেটা মাটি বিশাল কুড়ে, কিন্তু পম্পাস যে তৃণভূমি আছে সেই তৃণভূমিতে মাটির খনন কিন্তু প্রচুর হয়। কোনগুলো মাটি কুড়ে? তীক্ষ্ণদন্তি মৃদভেদী, যেমন স্তন্যপায়ী ভিস কাঁচা বলে আছে। ভিস কাঁচা, এরা মাটি প্রচুর করে। ভিস কাঁচা, ভিস কাঁচা আছে, মারা আছে। বুঝেছে? আবার ধরো রিয়া আছে। রিয়া হচ্ছে একটা পাখি, এরাও কিন্তু মাটি খোঁড়ে। এরা মাটি এত খুঁড়ে যে ওই মাটি কিন্তু চারিদিকে জমে ছোট ছোট টিলা বা টিভির আকারের কিন্তু হয়ে যায়। কেন মাটি করে এরা? কারণ এরা যথেষ্ট পরিমাণ বড়, তাই জন্য নিজেদেরকে আড়াল করে রাখার জন্য এখানে কিন্তু কার্নিভোরাস বেশি আছে। আমরা জানি গ্রাসল্যান্ড যেগুলো আছে, সেই গ্রাসল্যান্ডে মাংসাশী যে সমস্ত প্রাণীগুলো আছে, সেই মাংসাশী প্রাণীর যথেষ্ট আমরা পরিমাণটা তাদের বেশি। সুতরাং যে হার্বিভোর গুলো আছে, সেই হার্বিভোর গুলো কি হয়? হার্বিভোর গুলো সবসময় নিজেদেরকে লুকিয়ে রাখার চেষ্টা করে। বুঝেছে? এছাড়া বিভিন্ন জায়গাতে, যেমন আবার ধরি যদি দক্ষিণ আফ্রিকা যদি আমরা ভেল্ড ধরি, ঠিক আছে? ভেল্ড ধরি, তাহলে যদি ভেল্ড ধরি, তাহলে ভেল্ড যদি আমরা কি ভেল্ড যদি, আচ্ছা এটা আমি কিন্তু প্রাণী, এটা প্রাণী গোষ্ঠী পড়াচ্ছি। ঠিক আছে? প্রাণী, উদ্ভিদ আমার অলরেডি এই যে এগুলো পড়লেই হবে। ঠিক আছে? আমি তোমাদেরকে বলতে এটা ভুলে গেছিলাম, এটা প্রাণী আমি কিন্তু শুরু করে দিয়েছি। আরো 3টে বায়োম আছে, তো ওই জন্য তাড়াতাড়ি একটু পড়াতে হচ্ছে। এটা প্রাণী আমি শুরু করেছি। ঠিক আছে? আর তৃণগুলো, এই তৃণগুলো জানলেই হবে, যেহেতু মেন তো ওখানে কোনো উদ্ভিদ তুমি পাবে না, বা উদ্ভিদের কোনো তুমি লেয়ারও বা স্তরও দেখতে পাবে না। সুতরাং ওখানে তৃণটাই মেন। আমি কি বললাম যে ক্লাইম্যাক্স ভেজিটেশন হিসেবে, বা ওখানে যে গ্রামীণ যে তৃণ, সেই তৃণ কিন্তু স্টেবল হয়েছে, সেটাই হচ্ছে কি সেখানকার ক্লাইম্যাক্স ভেজিটেশন। এখন এগুলো কি, এগুলো সব কিন্তু প্রাণী গোষ্ঠী পড়ছি। ঠিক আছে? তাহলে ভেল্ড যেটা আছে, সেটা ভেল্ডের মধ্যে আমরা কি পাবো? বিভিন্ন হরিণ, এখানে হার্বিভোরাস আবার বেশি আছে, যেমন হরিণ, হাইনা, হরিণ আছে। তারপর হচ্ছে কি তোমার জেব্রা যে সমস্ত আমাদের আছে, সেগুলো আমরা দেখতে পাবো। ঠিক আছে? আবার অস্ট্রেলিয়াতে আমরা ক্যাঙ্গারু পাবো। ক্যাঙ্গারু তো অস্ট্রেলিয়া ছাড়া কোথাও দেখতে পাবো না, তাহলে ক্যাঙ্গারু পাবো। ঠিক আছে? এগুলো জাস্ট মনে রাখবে। এগুলো আর আমি আলোচনা করছি না। ঠিক আছে? এইবারে আমরা সরাসরি চলে আসবো তৈগা। তৈগা বায়োম কিন্তু একটা গুরুত্বপূর্ণ বায়োম। ঠিক আছে? এটা মনে রাখবে, তৈগা বায়োমের অনেক কটা কিন্তু বৈশিষ্ট্য আছে। দেখো তৈগা বায়োম, তৈগা বায়োম, তৈগা বায়োম কোনটা? না, তৈগা বায়োম যেটা হচ্ছে কি নরমালি, এটা এটা পরীক্ষাতে কিন্তু আসে তৈগা বায়োম। ভালো করে মন দিয়ে শোনো প্রত্যেকটাই। তৈগা বায়োম হচ্ছে গিয়ে আমার পৃথিবী আছে, পৃথিবী হচ্ছে গিয়ে নরমালি যদি আমরা করি, তাহলে তৈগা বায়োম যদি আমরা করি, যে যেটাকে তোমার হচ্ছে গিয়ে এটাকে কনিফেরাসও বা টেম্পারেট কনিফেরাস বায়োম বলা হয়। এর উত্তরে কি থাকবে? মাঝখানে এরকম একটি জায়গাতে এই যে তৈগা বায়োম, সেই তৈগা বায়োমটি অবস্থান করছে। ওপরের দিকে আছে তুন্দ্রা বায়োম, উপরের দিকে আছে তুন্দ্রা বায়োম আছে। এবং এই যে মাঝখানে আছে নাতিশীতোষ্ণ যে তৃণভূমির বায়োম আছে, সেই নাতিশীতোষ্ণ তৃণভূমির বায়োম। তাহলে এই যে মাঝের যে অঞ্চলটা, সেই মাঝের অঞ্চলটা হচ্ছে তৈগা বায়োম। একমাত্র উত্তর গোলার্ধেই হচ্ছে কি তোমার, উত্তর গোলার্ধে একমাত্র তৈগা বায়োম দেখা যায়। দক্ষিণ গোলার্ধে কিন্তু তৈগা বায়োম দেখা যায় না। তাহলে এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে যে কোন বায়োম একমাত্র উত্তর গোলার্ধে দেখা যায় না, কোনটা? না হচ্ছে তৈগা যে বায়োমটা আছে।
কারণ কেন দেখা যায় না? কারণ আমরা জানি দক্ষিণ গোলার্ধে এই যে জলবায়ুর যে ক্লাইমেটিক যে কন্ডিশনটা, সেই ক্লাইমেটিক কন্ডিশনটা গড়ে ওঠার পিছনে কিসের হাত আছে? ক্লাইমেটিক কন্ডিশন এই যে তোমার এখানে বায়োমটা গড়ে উঠেছে যেরকম ভাবে জলবায়ুর হাত আছে সেরকম ভাবে এখানে যে ভূমি ল্যান্ডের যে অ্যাভেলেবিলিটি, সেই অ্যাভেলেবিলিটি কিন্তু আমার দক্ষিণ গোলার্ধে নেই। সেই জন্য অ্যাভেলেবিলিটি না থাকার জন্য একমাত্র তৈগা যে বায়োমটা, সেই তৈগা বায়োমটা ডেভেলপ করেছে একমাত্র উত্তর গোলার্ধেই হয়েছে। নরমালি এই যে বায়োম এটাকে হচ্ছে কি তোমার সর্ববৃহৎ বায়োম বলা হয় বা সর্ববৃহৎ সরলবর্গীয় অরণ্যের বায়োমও বলা হয়। ঠিক আছে? তাহলে আমরা দেখছি তুন্দ্রা এবং নাতিশীতোষ্ণ যে তৃণভূমির বায়োম তার মাঝখানে এই তৈগা বায়োমটি গড়ে ওঠে। যদি আমরা এক্সটেনশন ধরি, যদি আমরা দেশ হিসেবে দেখতে চাই তাহলে আমরা কি পাবো? যে এই অবস্থান হিসাবে এটা একটু আমি আলাদা করে আলোচনা করছি। অবস্থান হিসাবে যদি আমরা দেখি তাহলে পাবো যে আমেরিকার আলাস্কা থেকে উপরে আলাস্কা থেকে একবারে কোথা পর্যন্ত চলে গেছে? আলাস্কা থেকে হাডসন মানে ওই দিকের আমেরিকার কন্ডিশনটা বলছি হাডসন এবং ইউরেশিয়ার ইউরেশিয়ার যে স্টেপ আছে, ইউরেশিয়ার স্টেপের উপরে যে স্ক্যান্ডিনেভিয়া আছে, স্ক্যান্ডিনেভিয়া থেকে একবারে বেরিং সাগর পর্যন্ত। স্ক্যান্ডিনেভিয়া থেকে আমরা জানি একবারে পূর্ব দিকে কি আছে? বেরিং সাগর। ঠিক আছে? সেকে বেরিং সাগর পর্যন্ত প্রসারিত হয়েছে। দেখো বেরিং সাগর পর্যন্ত। এখান দিয়েও কোশ্চেন আসতে পারে যে এর এক্সটেনশন লিখো। না এক্সটেনশনে কি লিখবে জানো? উত্তর আমেরিকার যদি এবং কানাডার আলাস্কা থেকে হাডসন এবং ইউরেশিয়ার স্ক্যান্ডিনেভিয়া থেকে একবার বেরিং সাগর যে পর্যন্ত সেই পর্যন্ত কিন্তু এই যে অঞ্চলটা সেই অঞ্চলটা বিস্তৃত হয়েছে। আর এই অঞ্চলটাতে কোন ধরনের বৃক্ষ দেখা যায়? না সরলবর্গীয় বরণের বৃক্ষ। পিএসসির একটা পরীক্ষাতে এখানে সরলবর্গীয় বৃক্ষের যে বৈশিষ্ট্যগুলো আছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু এসেছিল যে কোনটা সরলবর্গীয় যে অরণ্য আছে সেই অরণ্যের উদ্ভিদের বৈশিষ্ট্য নয়। তাহলে আমি কিছু কিছু এখানে উদ্ভিদ এবং প্রাণী থাকবে, তাহলে আমি প্রথমেই হচ্ছে গিয়ে কিছু গাছের উদাহরণ দিই। যেমন তোমরা জানো সরলবর্গীয় অরণ্যের গাজন, পাইন, স্প্রুস, ফার, ঠিক আছে? তারপর হচ্ছে কি বিভিন্ন পাইনের যে সমস্ত ভাগগুলো আছে সেগুলো হচ্ছে গিয়ে সরলবর্গীয় যে অরণ্য সেই অরণ্যের মধ্যে আসে। এখন এরও হচ্ছে কি এই যে বায়োমটারও কি আছে? এই বায়োমটারও উদ্ভিদ এবং প্রাণী আছে। এগুলো কিন্তু ভাইটাল, পরীক্ষাতে আসে উদ্ভিদ এবং প্রাণী। উদ্ভিদ কি? উদ্ভিদের আমি কিছু বৈশিষ্ট্য তোমাদেরকে বলে দিচ্ছি। এই অরণ্য মনে রাখবে যেহেতু সরলবর্গীয় সব থেকে বেশি পাওয়া যায় এবং সরলবর্গীয় কাঠের জন্য এই বায়োমটা সব থেকে বেশি বিখ্যাত। অরণ্যের ঘনত্ব কম, মানে বেশ গাছগুলো বেশ ফাঁকা ফাঁকা থাকে যেহেতু বৃষ্টিপাতের এবং তাপমাত্রার একটা ব্যাপার থাকে। আর গাছগুলির দৈর্ঘ্য প্রায় একই রকম থাকে। গাছগুলি চিরহরিৎ টাইপের, এটা মনে রাখবে চিরহরিৎ। কনিফেরাস যে ফরেস্ট গুলি আছে সেগুলি কিন্তু এভারগ্রিন টাইপের, পাতা কিন্তু ঝরে না। গাছগুলি শঙ্কু আকৃতির কেন হয়েছে? যে তুষারপাতের সময় আমরা জানি যে সমস্ত জায়গায় তুষারপাত হয় সেগুলো ঘরবাড়িও সেখানে শঙ্কু আকৃতির হয়, তাই এখানে উদ্ভিদগুলোও কিন্তু শঙ্কু আকৃতির হয়েছে, উঁচু হয়। তারপর হচ্ছে কি এদের যে চামড়াটা, গাছের যে চামড়াটা সেটা কি? গাছের চামড়াটা অনেকটা মোটা। ঠিক আছে? পাতাগুলি সূচাকৃতি মানে একদম ছুচালো টাইপের হয়। আর মনে রাখবে এখানে পটজল মাটি গড়ে উঠেছে। পটজল মাটি থাকে নিচে এবং নিচের স্তর কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন মনে হবে। পরিষ্কার। কারণ জল জমতে পায় না, আগাছা থাকে না, ঠিক আছে? বা পরগাছা থাকে না। এখানে আরেকটা বৈশিষ্ট্য, হ্যাঁ, পরগাছা থাকে না বা থাকলেও গুটি কয়েকটা জায়গা থাকে। পরগাছা থাকে না। হয়েছে? তাহলে এইগুলো গেল উদ্ভিদের বৈশিষ্ট্য। এইবারে দেখো তাহলে আমি যদি বায়োমটাকে দুটো ভাগে ভাগ করছি, যে আমার একটা বায়োম দেখা যাচ্ছে এখানে তৈগা বায়োমটা, আর একটা হচ্ছে ইউরেশিয়া। তার মানে আমরা দুটো ধরনের বনভূমি পেতে পারি। একটা হচ্ছে কি তোমার এই যে আলাস্কা এবং হাডসন পর্যন্ত এবং ইউরেশিয়া এবং স্ক্যান্ডিনেভিয়া পর্যন্ত, যদিও মোর অর লেস তোমার বৈশিষ্ট্য তুলনামূলক ভাবে অনেকটা একই রকমের হয়ে থাকে। তাহলে আমরা যদি আমেরিকান উদ্ভিদ গোষ্ঠী দেখি বা আমেরিকান যে তৈগা যে বায়োম আছে সেই বায়োমের যদি সরলবর্গীয় যে অরণ্য দেখি তাহলে আমরা সেখানে কি কি পাবো? ঠিক আছে, দেখো তাহলে আমরা এখানে লিখছি। আচ্ছা, উত্তর আমেরিকার তৈগা বায়োম, উত্তর আমেরিকার তৈগা বায়োম। এখানে আমরা কি কি বনভূমিগুলো পাবো? না প্রধান এখানকার যে প্রধান যে বৃক্ষ সেটা হচ্ছে স্প্রুস লার্জ এবং স্প্রুস প্রধান বৃক্ষ আর কি। হয়েছে? এর তলদেশে এর তলদেশে এবার কিছু কিছু জায়গাতে যেমন সাদা স্প্রুস,
বা কালো স্প্রুশ, ঠিক আছে? এগুলোও কিন্তু দেখা যায়। স্প্রুশ এক ধরনের পাইন যে বনভূমি, সেই বনভূমি কিন্তু। আর মনে রাখবে এই যে বনভূমিটা আছে, এই বনভূমিটার উত্তরের দিকে আমরা কি জানি? উত্তরের দিকটা আমরা জানি ওখানে হচ্ছে গিয়ে তুন্দ্রা বনভূমি পড়ে আছে। উত্তর দিকে কি তুন্দ্রা। তাই এই অঞ্চল থেকে এই অঞ্চলের দিকে যখন ধীরে, ধীরে যাবে তখন কিন্তু আস্তে, আস্তে এই যে থরলবর্গী যে অরণ্যের যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আস্তে, আস্তে কিন্তু লোপ পেতে থাকবে এবং বনভূমির যে ঘনত্ব, সেই বনভূমির ঘনত্ব আস্তে, 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 আস্তে কিন্তু কমতে থাকবে। আমেরিকার যে তৈগা বায়োম আছে, সেই তৈগা বায়োমের যে ভূমির যে স্তর আছে, সেই ভূমির স্তরে নরমালি কিছু মস, লাইকেন বা ঝোপ জঙ্গল কিছু, কিছু জায়গাতে আমরা কিন্তু লক্ষ্য আমরা করি মাঝে মধ্যে। ঠিক আছে? এছাড়া যদি আমরা আবার এই দিকে আসি, মানে এই বায়োমের যদি আমরা দক্ষিণের দিকে আসি, তাহলে গাছের পরিমাণটা তুলনামূলক অন্যরকম হয়। যেমন কি? যেমন যদি আমরা দক্ষিণে আসি, যদি আমরা দক্ষিণ দিকে আসি মানে নাতিশীতোষ্ণ যে তৃণভূমি আছে, সেই তৃণভূমির দিকে যদি আসি তাহলে আমরা কি পাবো? না এখানে এলম পাবো, এলম, এলম। এগুলো জেনে রাখো। এগুলো এখনো পর্যন্ত পরীক্ষাতে আসেনি। এলম পাবো, হেমলক পাবো প্রভৃতি। কারণ এইদিকে আমার টেম্পারেচার বৃদ্ধি পাচ্ছে। তাই জন্য বৈশিষ্ট্যগুলো তুলনামূলকভাবে আস্তে, আস্তে তোমার কি হয়ে যাবে? কমে তোমার হচ্ছে কি বেড়ে যাবে। এটা গেল উত্তর আমেরিকার যে তৈগা বায়োম, সেখানের উদ্ভিদ গোষ্ঠী। এবার আরেকটা আমরা কি পেয়েছিলাম? ইউরেশিয়ার যে তৈগা বায়োম আছে সেটা। ইউরেশিয়ার তৈগা বায়োম। এক্সটেনশন গুলো কিন্তু মনে রাখবে। এখানে কি, কি পাবো? এর এক্সটেনশন কি বলেছিলাম? না স্ক্যান্ডিনেভিয়া থেকে নরমালি বেরিং সাগর পর্যন্ত এর বিস্তৃতি রয়েছে। প্রায় এর এক্সটেনশন, এই যে এক্সটেনশনটা আছে সেটা প্রায় ১৬০০ কিলোমিটার। কত আছে? ১৬০০ কিলোমিটার। প্রায় কত? ১৬০০ কিলোমিটার পর্যন্ত আছে। ইউরেশিয়ার যে তৈগা বায়োম আছে, এই বায়োমটা নরমালি উপর দিকে প্রচুর পরিমাণে তোমার নদীগুলো সেখানে গিয়ে আমরা জানি সেখানে মিশেছে। এবং এই নদীগুলো কি হয়? জলের প্রচুর পরিমাণে সাপ্লাই দেয়। তাই জন্য কি হয়? এখানে নরমালি নিচের যে স্তরগুলো আছে সেখানে কিছুটা সেই দলদলি টাইপের, মানে হচ্ছে গিয়ে জলা জায়গা টাইপের কিছু, কিছু তোমার নিচগুলোতে দেখা যায়। মানে কর্দম এবং দোআঁশ মৃত্তিকা তোমার হচ্ছে গিয়ে এখানে দেখা যায়। তাই জন্যে কি? তাই জন্যে যেহেতু কর্দম এবং দোআঁশ মৃত্তিকায় মাছি সবসময় স্যাঁতসেঁতে থাকে, তাই জন্যে কোথাও গুল্ম এবং কোথাও আরোহী উদ্ভিদ তোমার দেখা যায়। বেশিরভাগ ক্ষেত্রেই নিচের যে স্তর, সেই নিচের যে ভূমির যে স্তর, বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু ভূমির স্তর কিন্তু পরিষ্কার থাকে। পরিষ্কার বেশ পরিচ্ছন্ন থাকে। ঠিক আছে? তাহলে কি, কি গাছ আমরা পাবো? না এখানে উইলো সবথেকে উল্লেখযোগ্য গাছ, উইলো গাছ। উইলো গাছের থেকে ব্যাট হয়। ক্রিকেট খেলার যে ব্যাট, সেই ব্যাট হয়। এছাড়া বার্চ হয়। তারপর হচ্ছে অলডার। এছাড়া বিভিন্ন পাইন, তোমার হচ্ছে গিয়ে লার্চ, স্প্রুস, এই সমস্ত বৃক্ষগুলো হয়। ঠিক আছে? তাহলে এটা ইউরেশিয়ার যে তৈগা বায়োম, সেই দুটো আমরা পড়লাম। একটা হচ্ছে গিয়ে উত্তর আমেরিকা, একটা হচ্ছে ইউরেশিয়ার তৈগা বায়োম। এখন আমাদের আছে পরে প্রাণী। প্রাণী প্রজাতি যদি দেখি তাহলে প্রাণী প্রজাতিকে এখানে দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে গিয়ে উদ্ভিদের রস খায়। কিছু প্রাণী আছে উদ্ভিদের রস ভক্ষণ করে। আর কিছু প্রাণী আছে যারা হচ্ছে গিয়ে চারণ এবং গর্তে বসবাস করে। মানে চারণ চারণ করে, চারণ প্রাণী এটাকে বলা হয়, বা কিছু প্রাণী আছে গর্তে বসবাস করে। তাহলে এখানে প্রধান প্রাণী কি হবে? কিছু তো প্রাণী উদ্ভিদের রস খায় এবং কিছু প্রাণী হচ্ছে গিয়ে গর্তে বসবাস করে। তাহলে এখানকার প্রধান আমরা প্রাণী কি বলতে পারি? না মনে রাখবে এখানকার প্রধান প্রাণী, এটাও কিন্তু পরীক্ষাতে একবার এসেছিল যে তৈগা বায়োমের প্রধান প্রাণী কি? প্রধান প্রাণী মনে রাখবে, প্রধান প্রাণী হচ্ছে এক ধরনের হরিণ আছে, মোষ হরিণ। দেখবে ৩-৪টে করে সিং থাকবে। ঠিক আছে? সেই হরিণটাকে বলা হয় মুষ হরিণ। এরা কি? এরা হচ্ছে গিয়ে হার্বিভোর। বুঝেছে? এরা হচ্ছে হার্বিভোর। এটা হচ্ছে প্রধান প্রাণী। এরা কি? এরা নরমালি বৃক্ষে ছোট, ছোট ছোট, ছোট যে সমস্ত চারা গাছ থাকে সরলবর্গীয়, সেগুলোকে ভক্ষণ করে খাদ্য হিসেবে। ঠিক আছে? এরা নরমালি কিন্তু মুভ করে না কোনো একটা স্থানে। এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু মুভ কিন্তু করে না। এইবারে প্রভাব বিস্তারকারী কিছু প্রাণী আছে এর সাথে, মানে ডমিন্যান্ট নয় কিন্তু এটাকে ইনফ্লুয়েন্ট বলা হয়। যারা একে সাহায্য করে বা এর সাথে থাকে আরকি। সাহায্য করাটা বলাটা ভুল হবে। এর সাথেই সেই সমস্ত প্রাণীগুলো থাকে। যেমন ধরো ছোট, ছোট ধরো কীটপতঙ্গ সেখানে থাকবে, বা হচ্ছে গিয়ে তোমার আ ইঁদুর থাকবে ছোট, ছোট। সেগুলো হচ্ছে গিয়ে তোমার ছোট, ছোট বা সহায়ক প্রাণী বলা হয়। এগুলো কি প্রাণী বলা হয়? তাহলে এগুলো লিখে রাখবে, সহায়ক প্রাণী। প্রাণীর পরিমাণ আমরা যত উত্তরের দিকে যাব, প্রাণীর পরিমাণ কিন্তু আস্তে, আস্তে কমতে থাকবে। যেমন আমাদের তুন্দ্রা বায়োমে যদি আমরা তৈগা বায়োম ছাড়িয়ে তুন্দ্রা বায়োমের দিকে যাই, দেখবে সেখানে আবার উদ্ভিদ শূন্য হয়ে গেছে। ঠিক আছে? প্রাণী কিছু দেখতে হবে কিন্তু সেখানে
উদ্ভিদ যে শূন্যতা, উদ্ভিদ শূন্যতা আমরা দেখতে পাবো। ঠিক আছে? ব্যাস এইবারে মনে রাখবে এই যে তৈগা বায়ম, এই তৈগা বায়ম আমাদের যে পৃথিবীর সর্বাধিক যে নরম কাঠের যে বনভূমি সরলবর্গীয় সেটি কিন্তু এখানেই আছে। এবং এই বনভূমি থেকেই সবথেকে বেশি পরিমাণে যে সরলবর্গীয় কাঠ, সেই সরলবর্গীয় কাঠ বা আমাদের যে চাহিদা থাকে সেই চাহিদা সবথেকে বেশি কিন্তু মিটিয়ে থাকে এই যে বনভূমি, সেই বনভূমি। ঠিক আছে? তাহলে এই হচ্ছে গিয়ে তোমার তৈগা যে বায়ম, সেই তৈগা বায়ম। এবার আসবো আমরা তুন্দ্রা বায়ম। তারপরে লাস্টে আমরা আসবো যে সাভানা বায়ম যেটা আছে সেই সাভানা বায়ম। ঠিক আছে? আ তুন্দ্রা বায়ম। তুন্দ্রা বায়ম। এই যে তুন্দ্রা বায়ম আছে আমরা দেখলাম যে আমাদের যে পৃথিবী আছে সেই পৃথিবীর একটা জায়গা বরাবর আমরা দেখলাম কি? একটা জায়গা বরাবর আমরা দেখলাম এটা তৈগা বায়ম। এবং এর উপরের দিকে যে হিমশীতল যে জায়গাটা যেখানে যেখানে সারা বছরেই তোমার হচ্ছে বেশিরভাগ সময় বরফ জমে থাকে সেই জায়গাটাকে বলা হচ্ছে তুন্দ্রা বায়ম। কি বায়ম বলা হচ্ছে? তুন্দ্রা বায়ম। এখানে ৬ মাস দিন বা ৬ মাস রাত এরকম কিন্তু এক্সপেরিয়েন্স সেই জায়গাগুলো কিন্তু করতে পারে। এখন এখানে তুন্দ্রা কথাটিরও কিন্তু অনেক সময় অর্থ দিয়ে দেয় যে তুন্দ্রা কথাটির অর্থ কি? পতিত জমি, অনুর্বর জমি এই সমস্তগুলো আছে একবার করে দেখে নেবে তাহলেই হবে। এই তুন্দ্রা বায়ম যেমন উত্তর গোলার্ধে দেখা যায় সেরকম দক্ষিণ গোলার্ধেরও উত্তর গোলার্ধে যেমন দেখা যায়, দক্ষিণ গোলার্ধেও কিন্তু দেখা যায় কিছু ছোট, ছোট দ্বীপ আছে। দক্ষিণ গোলার্ধেও কিন্তু দেখা যায়। দক্ষিণ গোলার্ধেও কুমেরুতে তোমার হচ্ছে গিয়ে কিছু, কিছু দ্বীপ আছে সেই দ্বীপে কিন্তু এই তোমার বৃক্ষ দেখা যায়। আর এখানে ট্রি লাইন থাকে। কি লাইন থাকে? ট্রি লাইন। একটা কোশ্চেনে দিয়েছিলাম যে তুন্দ্রা বনভূমি কোনটা বায়োমের বৈশিষ্ট্য নয় যে এখানে উদ্ভিদ দেখা যায় না। তাহলে এখানে কিন্তু উদ্ভিদ দেখা যায় না। কিছু তৃণ দেখা যায় কিন্তু তৃণগুলো উদ্ভিদ নরমালি বলে না। কাষ্ঠল আরকি বলে না আরকি। তার জন্য এখানে ট্রি লাইন আছে। ট্রি লাইনের উপর দিকে গেলে তুমি আর বৃক্ষ হবে না। ট্রি লাইনের নিচের দিকে থাকলে বৃক্ষ হবে। কারণ ট্রি লাইনের আমরা জানি সেখানে এক্সট্রিম যে জলবায়ু সেই জলবায়ু আ থাকে বলে সেখানে উদ্ভিদ জন্মাতে পারে না যে এক্সট্রিম জলবায়ুর জন্য। এখন এই তুন্দ্রা জলবায়ুকে নরমালি দুটো ভাগে ভাগ করা যায়। কি? একটা হচ্ছে সুমেরীয় প্রদেশীয় তুন্দ্রা, সুমেরু তুন্দ্রা বলা হয়। আরেকটা হচ্ছে আলপাইন তুন্দ্রা বা আল্পীয় তুন্দ্রা, আলপাইন তুন্দ্রা। হয়েছে? আলপাইন তুন্দ্রাটা যেগুলো পাহাড়ি বা পার্বত্য অঞ্চল যে সমস্ত জায়গাগুলো আছে সেখানে আল্পীয় বায়োম অবস্থিত। বেশিরভাগ ক্ষেত্রে যে সুমেরীয় তুন্দ্রাটা আমার তুন্দ্রা যে বায়োম আছে সেই তুন্দ্রা বায়োমের ক্ষেত্রে দেখা যায়। হয়েছে? এখন এই যে তুন্দ্রা বায়োমের আমরা কিছু বৈশিষ্ট্যতে আসি, তুন্দ্রা জলবায়ুতে সর্বদাই আ টেম্পারেচার হিমাঙ্কের নিচে থাকে মানে সর্বদাই হচ্ছে গিয়ে তোমার বরফ জমে থাকে। তাই এই কন্ডিশন হচ্ছে গিয়ে তোমার উদ্ভিদ জন্মানোর জন্যে অনুকূল নয়। তাই এই অঞ্চলটি উদ্ভিদ শূন্য। মনে রাখবে উদ্ভিদ শূন্য। এটা নিয়ে কিন্তু অনেকে ডাউট করতে পারে যে স্যার উদ্ভিদ দেখা যায় না। কিন্তু বইয়ে পরিষ্কারভাবে লেখা আছে উদ্ভিদ শূন্য যে বাংলা বই পড়ো বা ইংরেজি বই পড়ো। ঠিক আছে? উদ্ভিদ শূন্য। প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উদ্ভিদ শূন্য। এখানে কিন্তু উদ্ভিদ থাকে না। নিচের যে মোটা বরফের যে থিকনেস থাকে, সেই মোটা বরফের থিকনেস উদ্ভিদ কি করে হবে? যখন ৭ থেকে ৮ মাস বরফাবৃত থাকে তখন তো মরে যাবে সব। তুষার ঝড়ে এত তুষার ঝড় হয় সেখানে। যখন সূর্যের আলো পায়, বসন্তকাল আরকি সেই সময় গ্রীষ্মকালীন যে জলবায়ু সেটা শীতল হলেও হচ্ছে নরমালি কিছু জায়গাতে বরফ গলে যায় এবং সেখানে কিছু ফুল ফোটে এমন কিছু গুলমেষ জন্মে। ঠিক আছে? যেমন মস, লাইকেন, ঠিক আছে? এই সমস্ত জাতীয় কিছু বনভূমি কিন্তু সেখানে জন্মে থাকে। হয়েছে? তাহলে যদি আমরা উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীকে দুটো ভাগে ভাগ করি কি পাবো? উদ্ভিদ গোষ্ঠী নরমালি তো আমরা পড়লাম যেখানে উদ্ভিদ থাকে না। উদ্ভিদ গোষ্ঠীতে কি? এখানে বলবে যে উদ্ভিদ শূন্য। ঠিক আছে? উদ্ভিদ শূন্য বলবে। কিন্তু বলবে উদ্ভিদ প্রজাতি যেহেতু কেন হয় না সেটা বলে দিলাম। এই যে প্রতিকূল যে জলবায়ু, সেই জলবায়ুতে কিছু, কিছু জায়গাতে মস, লাইকেন এই সমস্ত জাতীয় উদ্ভিদ জন্মায়। তাদেরকেই বলা হয় কি? ক্রায়োফাইট। তাহলে আমরা এখানে ক্রায়োফাইট জাতীয় উদ্ভিদ, তাহলে ক্রায়োফাইট কোন ক্রায়ো ক্র ক্রায়োফাইট লিখবে। ক্রায়োফাইট মনে রাখবে যে কোন বায়োমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য না, তুন্দ্রা যে বায়োম আছে সেই তুন্দ্রা বায়োমের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। হয়েছে? এবারে কিছু, কিছু জায়গাতে যেখানে টেম্পারেচার বেশি আছে সেখানে তুমি নরমালি শক্ত কাঠের কিছু গাছ দেখতে পাবে যেমন উইলো দেখতে পেতে পারো তুমি। ঠিক আছে? তবে কিন্তু সেগুলো রেয়ার। ঠিক আছে?
খুব হয়তো 20 কিলোমিটার 40 কিলোমিটার গেলে তুমি একটা গাছ দেখতে পাবে। যদি তুমি উত্তর থেকে দক্ষিণের দিকে আসো তখন কিন্তু দেখতে পাবে, তার আগে কিন্তু দেখতে পাবে না। হয়েছে? আর এখানে মনে রাখবে যে এখানে কিছু স্বল্পস্থায়ী কিছু ফুলের গাছ দেখা যায়। গ্রীষ্মকালে যখন বরফ গলে যায় তখন গ্রীষ্মকালে কিছু ফুলের গাছ দেখা যায়। এগুলো কিন্তু দিতে পারে, ফুলের গাছ দেখা যায়। যদি কোশ্চেন একটু কনসেপচুয়াল করে, গাছ দেখা যায়। হয়েছে? মানে কদিন মাত্র 30 থেকে 40 দিনের মধ্যেই তাদের জীবনচক্রের যে পর্যায় সেই পর্যায়গুলি অতিবাহিত হয়। তাহলে উদ্ভিদের বৈশিষ্ট্য আমরা সেইভাবে দেখতে পাবো না। প্রাণী কি পাবো? না প্রাণী, যদি আমরা প্রাণী গোষ্ঠী দেখি তাহলে প্রাণী গোষ্ঠীর দুটো ভাগ পাবো। একটা পাবো স্থায়ীভাবে বসবাসকারী কিছু প্রাণী, যেখানে পার্মানেন্টলি তারা থাকে। আর কিছু হচ্ছে কি প্রচন্ড যখন শীত পড়ে তখন হচ্ছে কি তারা যাযাবর, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। যাযাবর প্রাণী পাবো। তাদের খাদ্যের সন্ধানে তারা কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়, তাদেরকে যাযাবর প্রাণী বলছে। স্থায়ীভাবে বসবাসকারী যে প্রাণীগুলো আছে সেগুলো কি থাকবে? যেমন আমেরিকান মার্ক, একটা অক্স ষাঁড় থাকে এক ধরনের, দেখবে ষাঁড়, সেই ষাঁড়টার তোমার হচ্ছে গিয়ে গায়ে প্রচুর লোম থাকে। লোম তো থাকে, আমরা জানি যে সেখানে গিয়ে যে ঠান্ডা, সেই ঠান্ডা কন্ডিশনে সার্ভাইভ করার জন্য সেখানে তাদেরকে লোম থাকতে হয়। এটা মনে রাখবে, স্থায়ীভাবে বসবাসকারী। তাহলে ঠিক আছে, এদেরকে বলে মার্কস অক্স বলা হয়। হয়েছে? আর যাযাবারি আবার ধরো কিছু, যেমন ধরো টার্মিগান বলে একটা আছে, এরা কিন্তু স্থায়ীভাবে থাকে। আর একটা যে যাযাবর, যাযাবর মনে হচ্ছে কি যখনই প্রচুর পরিমাণে বরফ পড়বে বা তুষার ঝড় হবে, তারা কি হবে? তারা এক জায়গা থেকে অন্য জায়গা স্থান পরিবর্তন করবে। যেমন কিছু হাঁস দেখতে পাবো আমরা, তাই তো? হাঁস দেখতে পাবো, সারস দেখতে পাবো, আসে না? আমাদের এদিকেও দেখবে কিছু জায়গাতে চলে আসে বড় বড় হাঁসের বা রাজহাঁস, ঠিক আছে, বা রাজহংস দেখতে পাবো। এরা কি হয়, এরা অতিরিক্ত শীত পড়লে কিন্তু এক স্থান থেকে অন্য স্থানে চলে যায়। এবং কি হয়, এদের যে ডিম তৈরি করা বা বাসা দেওয়া বা হচ্ছে কি বাচ্চা বড় করার জন্য তারা এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু কি হয়, যাতায়াত করে। হয়েছে? তাহলে এইগুলি গেল তুন্দ্রবায়ন। তুন্দ্রবায়ন সম্বন্ধে আর কিছু নেই। তাহলে এখানে উদ্ভিদ বৈশিষ্ট্যগুলো কিছু পড়বে, আর প্রাণীর যে বৈশিষ্ট্য সেগুলো নরমালি পড়বে। আর এখানে নরমালি মনে রাখবে যে এখানে হার্বিভোরাস এর পরিমাণ কম আছে। কিছু হচ্ছে গিয়ে তোমার কার্নিভোরাস এর পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে এই সমস্ত জায়গাগুলোতে। মানে মাংসাশী প্রাণীর তুলনামূলকভাবে বেশি থাকে। কারণ এখানে খাবার নেই তো। খাবার নেই, তাহলে এখানে কি? এখানে মাংসাশী প্রাণীরা তুলনামূলকভাবে কিন্তু এখানে বেশি থাকে। হয়েছে? এইবারে আমরা আসবো, কেউ কিছু বলেছো? পরিযায়ী পাখি, হ্যাঁ, পরিযায়ী পাখিরা দেখবে আমাদের এখানে যখন শীতকাল থাকে তখন কিন্তু আসে। গ্রীষ্মকালে তোমরা কিন্তু পরিযায়ী পাখি দেখতে পাবে কি পাবে না? কারণ আমাদের এখানে যখন শীত পড়ে তখন উত্তরের দিকে আরো শীত পড়ে। তাই জন্য কি তারা ওই দিক থেকে আস্তে আস্তে এদিকে মুভ করে চলে আসে। হয়েছে? এইবারে লাস্ট যে বায়োমটি তোমাদের আছে সেটি হচ্ছে সাভানা বায়োম। দেখো এখান থেকে মাদ্রাসাতে আগেবারে এসেছিল। সাভানা, সাভানা বায়োম। এখন আমার যে ক্রান্তীয় যে তৃণভূমিগুলো আছে সেগুলোকে আমরা কি বলি? ক্রান্তীয় যে তৃণভূমিগুলোকে আমরা নর্মালি কি সাভানা বলি। দেখো এখন প্রথমেই সাভানা বলতে আমরা কি বুঝি? ডেফিনেশনে আমরা কি বুঝি? না, সাভানা বলতে আমরা প্রথমেই বুঝবো যে বৃক্ষ সমন্বিত ক্রান্তীয় তৃণভূমি। এই কোশ্চেনটাই তুলে দিয়েছিল গতবার মাতার সাথে। কি বলেছে? সাভানা বলতে আমরা বুঝি, সাভানা বলতে আমরা বুঝি যেখানে, যেখানে কি থাকবে, যেখানে বৃক্ষ থাকবে, যে তৃণভূমিতে এর কিন্তু কিছু কিছু বৈশিষ্ট্য আছে। না, তৃণভূমিতে যেখানে যেখানে, তৃণভূমি যেখানে বৃক্ষ থাকবে, বৃক্ষ থাকবে। এই কোশ্চেনটাই গতবার দিয়েছিল যে বৃক্ষ সমন্বিত তৃণভূমিকে কি বলা হয়? সাভানা বলা হয়। সাভানার আরো ভাগ দিয়েছিল। এই ক্রান্তীয় তৃণভূমির, না সরি, নাতিশীতোষ্ণ তৃণভূমির আরো ভাগ দিয়েছিল। এখন এই যে সাভানা বায়ম, নর্মালি সাভানা বায়ম গড়ে ওঠে কেন? না জলবায়ুগত কারণে হতে পারে, জলবায়ুগত কারণ। এবং তার সাথে মানুষেরও কিন্তু হাত থাকবে। মানুষের কিভাবে হাত থাকবে? মানুষের হাত থাকবে কিভাবে? হাত থাকবে না, হাত থাকবে যেমন অস্ট্রেলিয়া, আমরা এই দেখি অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া প্লাস তার সাথে যদি ভারত দেখি, এই সমস্ত অঞ্চলগুলোতে
যেখানে আমরা বর্তমানে সাভানা তৃণভূমি দেখছি, সেই সাভানা তৃণভূমি একসময় কিন্তু সাভানা ছিল না, সেখানে বনভূমি ছিল। এখন এই যে সাভানা তৃণভূমি হয়, সেখানে মানুষ কৃষিকাজের জন্য সেখানে জমি তৈরি করেছে, হয়েছে কৃষিকাজের জন্য জমি তৈরি করেছে, বা হচ্ছে গিয়ে ঝুম চাষ করেছে, বা দাবানল, সেটা প্রাকৃতিক ভাবে হোক বা কৃত্রিম ভাবে হোক, সেটাকে কিন্তু কি করা হয়েছে, সেটাকে কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছে। তাহলে সাভানা যে বায়োম আছে, সেই সাভানা বায়োম সৃষ্টি হতে গেলে পরীক্ষাতে আসে, কিন্তু সাভানা বায়োম সৃষ্টি হওয়ার জন্য কোন কন্ডিশন বা কোন শর্তটি আবশ্যক, যে জলবায়ুগত কারণ বা মানুষের হস্তক্ষেপ, কোনটি? বললে দুটোই, জলবায়ুগত কারণ, মানুষের হস্তক্ষেপ। অস্ট্রেলিয়া, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ভারতের মতো জায়গাতে সাভানা বায়োম সৃষ্টি হওয়ার পিছনে মানুষের হাত কিন্তু অফুরন্ত রয়েছে। ঠিক আছে? আর এই অঞ্চলের যে ঘাসগুলো, প্রধান বৈশিষ্ট্যগুলো আমি বলে দিচ্ছি আগে। এই অঞ্চলের যে ঘাসের যে বৈশিষ্ট্য, সেই ঘাসের বৈশিষ্ট্যগুলো হচ্ছে গিয়ে অনেক বড়, বড় হয়। আচ্ছা, এখানে আরেকটা জিনিস মনে রাখবে, যেমন আমি জলবায়ুগত এবং মানুষের হাতের কথা বললাম, সেরকম ভাবে এটা কিন্তু হচ্ছে গিয়ে প্রাকৃতিক ভাবেও, যে প্রাকৃতিক যে দাবানল, তার ফলেও কিন্তু হতে পারে। জলবায়ুর যদি পরিবর্তন হয়, সেই জলবায়ুর কিন্তু পরিবর্তন হতে পারে। তার মানে বিভিন্ন কারণে মানুষেরও কিন্তু হাত থাকবে। তার কারণে হচ্ছে গিয়ে সাভানা যে তৃণভূমিগুলো সৃষ্টি হয়েছে। অনেক জিওলজি, অনেক ভৌগোলিক মনে করেন যে আমরা যে ক্রান্তীয় যে তৃণভূমিগুলো আছে ক্রান্তীয় অঞ্চলে, সেগুলো সৃষ্টিই হয়েছে মানুষের জন্য। কিন্তু পরীক্ষাতে আসলে কি করবে বলতো? পরীক্ষাতে আসলে তোমরা করবে স্যার দুটোই, একটা করতে যাবে না। বিভিন্ন ভৌগোলিকের বিভিন্ন কিন্তু মত আছে, তোমরা কিন্তু দুটোই করবে। এইবারে নরমালি আমাদের যে আহ জলবায়ুগুলো আছে, নরমালি 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি যে ল্যাটিটিউড, সেই ল্যাটিটিউডের মধ্যেই থাকে। এবারে এই তৃণভূমিগুলোর বিভিন্ন নাম আছে। যেমন আমরা ল্যানোস বলি কলম্বিয়াতে, ভেনেজুয়েলাতে, ভারতে, অস্ট্রেলিয়াতে। আচ্ছা, ল্যানোস কোথায় বলি দেখো, ল্যানোস কোথায় বলি, এগুলো কিন্তু মুখস্থ করতে হবে, এগুলো কিছু করার নাই। ল্যানোস কোথায় বলি? ভেনেজুয়েলাতে বলি, ভেনেজুয়েলা। তার কথাই বলি, কলম্বিয়াতে বলি। আছে, অস্ট্রেলিয়াতে কি বলি? অস্ট্রেলিয়াতেও আছে, অস্ট্রেলিয়াতেও আমরা সাভানা বলি। ইন্ডিয়াতে কি বলি? ভারতে কি বলি? ভারতও আমরা কি বলি? ভারতও আমরা সাভানা বলি। আছে, তো আফ্রিকা তো আমার আছে, উত্তর আফ্রিকাতে আমরা, উত্তর উত্তর আফ্রিকার কিছু অংশে আমরা কি বলছি? সাভানা বলছি। আবার দক্ষিণ আফ্রিকার কিছুটা পোর্শনে আমরা ভেল্ড বলছি। কিন্তু পরীক্ষাতে যদি আসে ভেল্ড কোন জাতীয় তৃণভূমি, তখন করবে নাতিশীতোষ্ণ তৃণভূমি। এই করতে যেও না, কিন্তু ভুল হয়ে যাবে সাবানা করলে। ঠিক আছে, ক্রান্তীয় করতে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আমরা আসবো এখানকার যে সমস্ত বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো দেখো। এটা কিন্তু একটা অনেকটা বড়, এর কিন্তু অনেক রকমের আহ, ভাগ আছে উদ্ভিদ এবং প্রাণী গোষ্ঠীর। এখানেও কিন্তু স্তর থাকবে, যেহেতু আমাদের ক্রান্তীয় অঞ্চলের কাছাকাছি, তাই বৃষ্টিপাতও হবে, তাই উদ্ভিদও সৃষ্টি হবে। ঠিক আছে, এখানেও কিন্তু ভূমিস্তর থাকবে। ঠিক আছে, কোন তৃণভূমিতে কোন ধরনের বনভূমি দেখা যায়, সেটাও কিন্তু তোমাদেরকে এখানে জানতে হবে। কিন্তু পরীক্ষাতে এসছে বলে আমি সেগুলো কিন্তু আলোচনা করব, তার বাইরে কিন্তু আলোচনা করব না। ঠিক আছে, তাহলে উদ্ভিদ গোষ্ঠী আমি দুটো ভাগে ভাগ করতে পারি, প্রথমে উদ্ভিদ গোষ্ঠী এবং প্রাণী গোষ্ঠী। দেখ, উদ্ভিদ গোষ্ঠী কি, প্রধান তো তৃণ হচ্ছে, প্রধান উদ্ভিদ হচ্ছে তো তৃণই উদ্ভিদ গোষ্ঠী। হয়েছে, ভূমি নর্মালি হচ্ছে গিয়ে আমরা যদি স্তর হিসেবে দেখি, ঠিক আছে, যদি আমরা স্তর হিসেবে দেখি যে তিনটে স্তর থাকবে। ঠিক আছে, যেমন ধরো ভূমি স্তর, কি কি থাকবে দেখো। ভূমি স্তর, 2 নম্বরে থাকবে মধ্যবর্তী স্তর, 3 নম্বরে থাকবে সর্বোচ্চ স্তর, সর্বোচ্চ স্তর। হয়েছে, এখন ভূমি স্তর যে আছে, ভূমি স্তরে আমরা জানি যে নর্মালি যে ভূমিভাগ, সেই ভূমিভাগে যে সমস্ত উদ্ভিদগুলো আমরা দেখতে পাবো, সেগুলো হচ্ছে কি তোমার আহ ভূমিস্তরের মধ্যে পড়ে। মনে রাখবে, এখানে ভূমিস্তরে আফ্রিকাতে কি দেখা যায়? এলিফ্যান্ট যে গ্রাস, এটা কিন্তু পরীক্ষাতে আসে। আফ্রিকাতে কি? এলিফ্যান্ট। আফ্রিকান যে সাভানা, সেই সাভানাতে কি? এলিফ্যান্ট, মানে বিশাল বড় বড় হয়, 5 মিটার হয়। বুঝতে পারছো তো? আমাদের মানুষের হাইট 1.5 মিটার থেকে 1 মিটার 60-65 হয়ে থাকে। এলিফ্যান্ট যে ঘাসগুলো 5 মিটার হয়, তার মানে কোনো কিছু যদি কার্নিভোর সেখানে লুকিয়ে থাকে, কেউ টের পাবে না। বুঝতে পারছি, বড় বড় সেখানে কিন্তু ঘাস হয়। এছাড়া কি হয়, এগুলো কিন্তু পরীক্ষাতে আসে, এটা মেন। এছাড়া হয় ভূমিস্তরে, যদি আমরা দেখি তাহলে কি ঘাসগুলো থাকবে, সেগুলো হচ্ছে কি তোমার পেনিকাম। এগুলো সব জায়গাতে হয়, পেনিকাম।
পাশপালাম, পাশপালাম, ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে অ্যারিস্টিডা। এগুলো কেন লিখাচ্ছি বলতো বা কেন বলছি, এগুলো অনেক সময় দিয়ে দেয়, বিশ্বাস করা যায় না কাউকে। অ্যারিস্টিডা বলবে, অ্যারিস্টিডা কোন তৃণভূমিতে হয়, সাভানা, নাতিশীতোষ্ণ, এরকম করে কিন্তু মেনশন করে দেবে। ঠিক আছে, তাহলে এটা আফ্রিকার, এটা কিন্তু আলাদা করে মনে রাখবে। এগুলো আমার কোথায় হচ্ছে, না এগুলো হচ্ছে, আরো ঘাসের নাম আছে, সেগুলো আমি যাচ্ছি না। তাহলে এগুলো ভূমিস্তরে হচ্ছে। মধ্যবর্তী যে লেয়ারটি আছে, সেই মধ্যবর্তী লেয়ারে আমার কি দেখা যায়, মধ্যবর্তী লেয়ারে গুল্ম জাতীয় গাছ, গুল্ম জাতীয়, প্লাস তার সাথে কি থাকবে, প্লাস তার সাথে কাঁটা যুক্ত গাছ কিছু থাকবে। ঠিক আছে? এইবার হচ্ছে সর্বোচ্চ স্তর, দেখো এই সর্বোচ্চ স্তরের উদ্ভিদ কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম আছে। হয়েছে, সর্বোচ্চ স্তর আমরা যদি আফ্রিকান সাভানা দেখি, আফ্রিকান সাভানা, আফ্রিকান সাভানাতে সর্বোচ্চ স্তর মানে যেটা সব থেকে উঁচুতে যে জায়গাটা উঠে থাকে, সেটাকে আমরা কি স্তর বলি, সেটাকে আমরা সর্বোচ্চ স্তর বলি। তাহলে সর্বোচ্চ স্তরে আফ্রিকান সাভানায় আমরা কি পাবো, না বাওবাব বলে একটা গাছ। এটা কিন্তু পরীক্ষাতে আসে। কি, বাওবাব, দেখবে গাছটার উপর ছাতার মতো, ঠিক নিচটা বিশাল সমতল, কাণ্ড, তোমার হচ্ছে কি কাণ্ড শাখা প্রশাখা থাকে না, শুধুমাত্র গাছটা সমতল থাকে, এবং উপরে তোমার হচ্ছে কি একটা সেই ঝোপ যুক্ত থাকে। বাওবাব, বাওবাবের সাথে কি থাকে, ডোম পাম। এটা কিন্তু বিশাল ইম্পর্টেন্ট এবারে, ডোম পাম। এই বাওবাব মনে রাখবে, বাওবাব হচ্ছে কি আফ্রিকান যে সাভানা, সেই সিনামিন বলছিল ডোম পাম। তার সাথে কি আছে, তার সাথে আর একটা থাকে আইসোবার্লিনিয়া। এই তিনটে মনে রাখবে, আইসোবার্লিনিয়া, এই তিনটে। এটা কোথায় বললাম, আফ্রিকাতে বললাম। এইবারে আফ্রিকাতে বললাম, এই কি, অস্ট্রেলিয়ান সাভানাতে যদি দেখি, অস্ট্রেলিয়ান সাভানার প্রধান উদ্ভিদ, অস্ট্রেলিয়ান সাভানার প্রধান উদ্ভিদ কি, না ইউক্যালিপটাস। আমাদের এখানেও দেখা যায় যে সাদা যে গাছটা ইউক্যালিপটাস, যেটা, সেটা কি বলা হয়, সেটাকে ইউক্যালিপটাস, ইউক্যালিপটাস। এছাড়া মনে রাখবে, আবার হুডুরাস বলে একটি জায়গা আছে, হুডুরাস, হুডুরাসে কি দেখতে পাবো, হুডুরাসে এবার পাইন দেখতে পাবো, তুমি ভাবো তাহলে। পাইন, এই তিনটে কিন্তু মনে রাখবে। ভারতীয় যে সাবানায়, ভারতীয় সাবানায় বিভিন্ন গাছ দেখতে দেখা যেতে পারে। এই তিনটে কিন্তু অবশ্যই মনে রাখবে, আফ্রিকান সাবানা, অস্ট্রেলিয়ান সাবানা এবং হুডুরাস। এই তিনটে অবশ্যই মনে রাখবে, পরীক্ষাতে কিন্তু বিশাল ইম্পর্টেন্ট। আর বাওবাব, বাওবাব, ইউক্যালিপটাস, পাইন, এই তিনটে, অস্ট্রেলিয়ান সাবানা, ইউক্যালিপটাস, আফ্রিকান সাবানা, বাওবাব, আর হন্ডুরাসে হচ্ছে গিয়ে পাইন। এই তিনটে হচ্ছে গিয়ে মেন, হয়েছে। তাহলে এই তিনটে স্তর কার থাকছে, আমার যে সাভানা যে তৃণভূমি, সেই সাভানা তৃণভূমির তিনটে স্তর থাকবে। এবার প্রাণী গোষ্ঠীর যদি আমরা কিছু কিছু ক্যারেক্টারিস্টিক দেখি, তাহলে কি পাবো, প্রাণী গোষ্ঠী আরো মাঝে শ্রেণীবিভাগ আছে, কিন্তু সেগুলোতে আর যাচ্ছি না, প্রাণী গোষ্ঠীটা একটু দেখে না। আমার আফ্রিকান যে সাভানা আছে, সেই আফ্রিকান সাভানাতে সব থেকে বেশি কিন্তু প্রাণী কিন্তু দেখা যায়, মনে রাখবে। প্রাণীর যদি বৈচিত্র্য বলা হয়, যেমন আমরা নিরক্ষীয় বায়ুমণ্ডলে দেখা যায়, এখানে সব থেকে বেশি হচ্ছে কি, যেগুলো হার্বিভোর বা কার্নিভোর, সেগুলো কিন্তু এখানে সব থেকে বেশি কিন্তু দেখা যায়, বুঝছে। যেমন ধরো আমি যদি আফ্রিকান সাভানা দেখি, তাহলে আফ্রিকান সাভানাতে আমরা কি কি পাবো, তৃণভোজী প্রাণী। আফ্রিকান যদি সাভানা দেখি, আফ্রিকান সাভানা, সাভানাতে যদি আমরা তৃণভোজী প্রাণী দেখি, এখানে তৃণভোজীর সংখ্যা কিন্তু বেশি। যেমন কি পাবো, মহিষ পাবো, এগুলো আগে আমাদের ছোটবেলায় ডিসকভারি চ্যানেলে দেখতে ভালো লাগতো। জেব্রা, এই সমস্ত যেগুলো দেখাতো আর কি, জিরাফ, হাতি, এগুলো সব থেকে বেশি আছে। অ্যান্টিলোপ, জলহস্তী, অ্যান্টিলোপ, তার সাথে কি আছে, জলহস্তী, এগুলো সব কিন্তু তোমার কোথায় দেখা যায়, আফ্রিকান যে সাভানাটা, সেরকম সাভানাতে কিন্তু দেখা যায়, হয়েছে। এবারে বিভিন্ন সাভানাতে কিন্তু কিছু তোমার বৈশিষ্ট্য তো থাকবেই, সব জায়গায় তো একই রকম আহ তুমি দেখতে পাবে না। যেমন এখানে আবার দেখা যায় উট পাখি, উট পাখি আর কোথাও দেখা যায় কি, উট পাখি আফ্রিকান সাভানাতে কিন্তু দেখা যায়, ঠিক আছে।
আবার ধরো দক্ষিণ আমেরিকা যদি চলে যায়, দক্ষিণ আমেরিকাতে তুকান পাবো, তারপর হচ্ছে কি পাবো, সেখানে কাঠঠোকরা পাবো, মাছরাঙা পাবো, বিভিন্ন পাখি পাবো। ঠিক আছে? আর হচ্ছে যদি অমেরুদণ্ডী প্রাণী দেখি তাহলে মাছি, পঙ্গপাল, মাকড়সা, বিছে বিভিন্ন জিনিস আমরা দেখতে পাবো। আর এখানে যে কার্নিভোর যেগুলো থাকবে, ঠিক আছে? কার্নিভোর মানে হচ্ছে যারা হার্বিভোরকে খাবে, সেই সমস্ত প্রাণীর সংখ্যাও কিন্তু বেশি। যেমন আমরা যদি বলি শেয়াল, তার সাথে সিংহ, তার সাথে বাঘ, ঠিক আছে? এই ধরনের যে সমস্ত প্রাণীগুলো আছে সেই সমস্ত প্রাণী কিন্তু এখানে সবথেকে বেশি পরিমাণে আছে। যদি বলি কার্নিভোর সবথেকে কোথায় বেশি পরিমাণে আছে? না, কার্নিভোর হচ্ছে গিয়ে মনে রাখবে, কার্নিভোর সবথেকে বেশি পরিমাণে আছে আফ্রিকান যে সাভানা, সেই আফ্রিকান সাভানাতে সবথেকে বেশি পরিমাণে কার্নি যে ভোর, সেই ভোরগুলো রয়েছে। বর্তমানে এই গেল বর্তমান যে সাভানা, সেই সাভানা বায়োম কিন্তু সংকুচিত হচ্ছে মনে রাখবে। না, আফ্রিকাতে আমরা জানি বেশিরভাগ ক্ষেত্রে আফ্রিকান সাভানা, যদি অস্ট্রেলিয়ান সাভানাতে আসি, তাহলে এই যে বায়োম গুলো আছে বা এই যে বায়োমটা আছে, সেই বায়োম গুলো আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। কেন? কারণ বেশিরভাগ ক্ষেত্রে সাভানা যে জায়গাগুলো আছে বা সাভানা যে তৃণভূমিগুলো আছে, সেই তৃণভূমিগুলোকে মানুষ সেগুলোকে অধিগ্রহণ করে নিচ্ছে। অধিগ্রহণ করে নেওয়ার ফলে সেখানে কি হচ্ছে? সেখানে মানুষ তার জমিগুলোকে, যে জমিগুলো নিচ্ছে, সেই জমিগুলোকে কৃষি জমিতে রূপান্তরিত করছে। তার ফলে কি হচ্ছে? কৃষি জমিতে রূপান্তরিত হওয়ার ফলে সাভানা তৃণভূমি, আল্টিমেট যে তৃণভূমি, সেই তৃণভূমিগুলো আস্তে আস্তে সংকুচিত হচ্ছে। যেভাবে মানুষ সাভানা তৃণভূমিকে সৃষ্টি করেছিল, ঠিক সেইভাবে আবার সাভানা তৃণভূমিকে মানুষই কিন্তু আবার ভয়ঙ্কর ভাবে সেগুলোকে কিন্তু ক্ষতিগ্রস্ত করছে। ঠিক আছে? এই গেল তোমাদের সব যে বায়োম, সেই বায়োম গুলো।